আচ্ছা, এটা বোঝা গেল। আমি বলছি যে আমরা যখনই রিলেটিভিটি যা কিছুই বলবো, যেই বলছি যে আমরা দেখছি, তখন তুমি নর্মালি ধরবে হচ্ছে যে আমরা ইনার্শিয়াল ফ্রেম নিজেদেরকে, এবং সেই ফ্রেমটাকে আমরা ইউজুয়ালি S0 বলে বলছি। মানে আমি যে নোটেশনে ব্যবহার করছি আর কি, আমরা S0 বলছি। আর যে ফ্রেমটাকে যাকে দেখছি আমরা, সেটা একটা লোক হতে পারে, একটা ঘড়ি হতে পারে, একটা ফুটবল হতে পারে, যাকেই দেখা হচ্ছে সে হচ্ছে আমরা যাকে অবজার্ভ করছি। এবার তারও নিজের গায়ে লাগানো একটা রেস্ট ফ্রেম আছে। এবার সেই ফ্রেমটা সে যদি ইনার্শিয়াল হয়, মানে সেম ভেলোসিটিতে চলে, তাহলে সেটা ইনার্শিয়াল ফ্রেম। যদি ওটা ভেরিং ভেলোসিটিতে চলে, তাহলে অ্যাক্সিলারেটেড ফ্রেম বা নন ইনার্শিয়াল ফ্রেম। এবার আমাদের ফ্রেমের ডেটাগুলো, যেগুলো আমাদের ফ্রেমের যে কোঅর্ডিনেট, আমাদের ফ্রেমের যে টাইম, সেগুলোকে আমরা XT এরকম আনপ্রাইমড কোঅর্ডিনেটস বলছি। আর যে যাকে অবজার্ভ করছি তাকে ইউজুয়ালি আমরা প্রাইম ফ্রেম বলে বলছি। ঠিক আছে, মানে তার ফ্রেমে তুমি, আমি যখন T প্রাইম, X প্রাইম এসব বলছি, তার মানে সেটা হচ্ছে ওই যাকে অবজার্ভ করছি তার ফ্রেমের ডেটা, ওগুলো মানে এগুলো সে রেখেছে। আচ্ছা, আমরা আগের দিন যেটা করছিলাম সেটা হচ্ছে এইখান অব্দি হয়েছিল যে আমরা যদি আমাদের ইনার্শিয়াল ফ্রেম যদি এরকম হয়, যেটা স্পেস টাইম ডায়াগ্রামকে আমরা এরকম CT আর X দিয়ে অল স্পেস কোঅর্ডিনেট এরকম বোঝাচ্ছি, এবং আমরা যদি কোনো একটা পার্টিকেলকে বা কাউকে এরকম ভাবে চলতে দেখি এরকম একটা ট্রাজেক্টরিতে, তাহলে আমরা তাকে দেখছি, মানে তার প্রত্যেক পয়েন্টে তার ভেলোসিটিটাকে আমরা মাপতে পারছি, V টাকে। এই ভেলোসিটি তার আমাদের ফ্রেমের রেসপেক্টে কত আসে মাপতে পারছি। এবং যদি দুটো ক্লোজ বাই ইভেন্ট থাকে, এরকম ধরো কোনো একটা ইভেন্ট 1 আর ইভেন্ট 2 থাকে, ইভেন্ট ওয়ান এর কোঅর্ডিনেট হচ্ছে x মিউ, আর ইভেন্ট 2 এর কোঅর্ডিনেট হচ্ছে x মিউ প্লাস dx মিউ, এরকম যদি হয়, এটা হচ্ছে কে মাপছে এগুলো? এগুলো আমাদের S0 ফ্রেম মাপছে। এই যে আমরা হচ্ছে S0 ফ্রেম, S0 ইনার্শিয়াল ফ্রেম এটা মাপছে। ঠিক আছে, তাহলে এই দুটো, এই যে 1 আর 2 এর মধ্যে যে স্পেস টাইম ইন্টারভ্যাল হবে ds² আমাদের ফ্রেম থেকে দেখলে, বিটুইন ফ্রেম 1 অ্যান্ড 2, এই দুটোর মধ্যে, আমি জাস্ট 1 অ্যান্ড 2 এর তলায় লিখেছি, এটা নর্মালি লেখার দরকার পড়ে না, জাস্ট মানে এখানে রেফার করার জন্য আর কি। এই 1 অ্যান্ড 2 এর মধ্যে ds² আমরা যা মাপছি সেটা হবে হচ্ছে এই c²dt² মাইনাস dx ভেক্টর স্কোয়ার, এরকমটা আমরা আগে বহুবার লিখেছি। এটাকে আমরা দেখেওছি আগে যে এটাকে আমরা ইটা আলফা বিটা dx আলফা dx বিটা করে লিখতে পারি। এই যে dx এর মেজারমেন্ট গুলো, এগুলো কোন ফ্রেম থেকে হচ্ছে? সব S0 ফ্রেমের ডেটা, এগুলো S0 ফ্রেম এগুলো অবজার্ভ করেছে। ঠিক আছে, এবার এইটা থেকে আমরা যদি এই c²dt² বার করে নিই, তাহলে জিনিসটা ভিতরে 1 মাইনাস dx মড বাই dt, এই জিনিসটার স্কোয়ার, আর একটা 1/c², বাবার একটু ছোট ছোট হয়ে যাচ্ছে, দাঁড়াও। এটাকে যদি বার করে নিই, তাহলে ভিতরে হবে 1, কারণ প্রথম এই ফ্যাক্টরটা বেরিয়ে গেছে, মাইনাস, এবার হচ্ছে 1/c², তারপর dx ভেক্টর বাই dt, এটার মড স্কোয়ার, এরকম একটা জিনিস। এই ds²টা দেখো, এই যে 1 আর 2 যেহেতু খুব ইনফিনিটেসিমালি ক্লোজ, কাজে এখানে এই এক পয়েন্টে যদি ভেলোসিটিটা এই v হয়, আর 2 পয়েন্টে যদি ভেলোসিটিটা v প্লাস dt হয়, এই যদি সিনারিওটা থাকে, তাহলে আমরা ইগনোর করতে পারি ওদের ডিফারেন্সটাকে। যেহেতু ভেলোসিটি ডিফারেন্সটা খুব কম, আমরা ওটাকে ইগনোর করে ভাবতে পারি যে ওই পুরো সময়টাতেই ও v ভেলোসিটির একটা ইনার্শিয়াল ফ্রেমে আছে, অথবা v প্লাস dt ভেলোসিটির একটা ইনার্শিয়াল ফ্রেমে আছে। এটা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, অ্যাট টাইম t, the velocity of, ওই ধরো আমি এটাকে যদি S1 ফ্রেম বলি, S1 ফ্রেম মানে ওই S1 ফ্রেম মানে কি, ওই যাকে অবজার্ভ করছে আর কি, S1 ফ্রেম ইজ v। আর এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে অ্যাট টাইম t প্লাস dt যদি দেখি, সেই সময় again the velocity of S1 frame is v প্লাস dt। এবার v প্লাস dt কে যদি তুমি টেলর এক্সপ্যান্ড করে লেখো, তাহলে সেটা v প্লাস dvdt ইন্টু dt, এরকম একটা জিনিস হবে। তার মানে এটা অলরেডি, দেখো এই যে কারেকশন টার্মটা অলরেডি ফার্স্ট অর্ডার ইন ডিটি, তার ফলে যে dx ডিস্টেন্স কভার করছে ওই ভেলোসিটিতে, সেটাকে যদি তুমি দেখো, dx ডিস্টেন্স মানে কি, যে যে ফিজিক্যাল ডিস্টেন্সটা, ধরো এই 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 যে 1 আর 2 এর মধ্যে, আমি ছোট এখানে একটু বড় করে আছি, 1 আর 2 এর মধ্যে যে ইন্টারভেলটা ds, তার মধ্যে তো একটা dt পার্ট আছে আর একটা dx পার্ট আছে। এই জিনিসটা তো হবে, এই জিনিসটা হবে তো।
হ্যাঁ স্যার। তাহলে এই ডিএক্স এর ক্যালকুলেশনটা আমি যদি ও ভি অফ টি ভেলোসিটিতে আছে এভাবে ভাবি তাহলে ভিটি ডিটি, আর এই সেম ডিএক্স কেই যদি আমি ভি অফ টি প্লাস ডিটি তে ভাবি, ভি অফ টি প্লাস ডিটি ইন্টু ডিটি করি, সেটা কি এই যে ওপরের ক্যালকুলেশনটা অলরেডি রয়েছে ভি অফ টি ডিটি, মানে এটা ভি অফ টি ইন্টু ডিটি প্লাস ডিভিডিটি ডিটি, মানে এই যে পরের যে ইনফিনিটেসিমাল টার্মটা এইটা মাল্টিপ্লাইড বাই ডিটি। এটা যেহেতু ডিটি তে কোয়াড্রেটিক হয়ে যাচ্ছে, কোয়াড্রেটিক ইন দ্য ইনফাইনাইটেসিমাল টাইম ডিটি, তাই তো ডিটি স্কোয়ার হয়ে যাচ্ছে জিনিসটা। তার ফলে আমরা এই টার্মটাকে ইগনোর করতে পারবো। ঠিক আছে, ইগনোরটা যেন কিরকম ভাবে একটা লেখা হয়ে গেল, এটাকে জিরো না বলে ইগনোর করবো বলা ভালো। ঠিক আছে, তাহলে দেখো ডিএক্স এর ভ্যালুটা তুমি ভেলোসিটিটা ভি অফ টি ধরো আর ভি অফ টি প্লাস ডিটি ধরো, তোমার রাফলি স্পিকিং একই জিনিস আসছে আর কি, ভিটি ডিটি এই জিনিসটাই আসছে। ঠিক আছে, কাজেই আমরা এইটা ইজ এ কাইন্ড অফ জাস্টিফিকেশন যে আমরা ওটাকে টি তে এবং টি প্লাস ডিটি তে ওটা নিয়ারলি একই রেফারেন্স ফ্রেমে আছে এভাবে ভাবতে পারি। এই পয়েন্টে এবং এই পয়েন্টে দুটো পয়েন্টেই ওরা একই ফ্রেমে আছে, এইটা আমরা ভেবে নিয়ে চলতে পারি আপাতত। তার ফলে যেহেতু ওটা একই ফ্রেমে আছে, তাহলে আমরা কোন কোন ফ্রেম কনসিডার করছি, আমাদের S0 আর এই যে S1, S1টা টি টু টি প্লাস ডিটি, এটাকে একটা সিঙ্গেল ইনার্শিয়াল ফ্রেম বলে ধরা যাচ্ছে, ক্যান বি thought of as a single inertial frame। এটাকে বলতে পারো, এই জিনিসটার টেকনিক্যাল নাম হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস লরেঞ্জ ফ্রেম বা ইনার্শিয়াল ফ্রেম। লরেঞ্জ কেন নামটা বুঝতেই পারছো, রিলেটিভিটিতে ইনার্শিয়াল ফ্রেম মানে আমরা তাকে লরেঞ্জ ফ্রেম বলে রেফার করি। ঠিক আছে, তাহলে ইনস্ট্যান্টিনিয়াস লরেঞ্জ ফ্রেম হিসেবে ওকে ভাবা যাচ্ছে টি থেকে টি প্লাস ডিটির মধ্যে। তাহলে এর থেকে এখান থেকে মাপা ডিএস স্কোয়ার আর S1 থেকে মাপা ধরো আমরা যদি সেটাকে ডিএস প্রাইম স্কোয়ার বলি, তাদেরকে ইকুয়েট করে ভাবতে পারবো, কারণ দুটো ইনার্শিয়াল ফ্রেমের ডিএস স্কোয়ার হচ্ছে ইনভেরিয়েন্ট আছে। তাহলে এবার এই এখান থেকে অলরেডি আমরা ক্যালকুলেট করেই রেখেছি কেমন দেখতে, এটা 1 মাইনাস ভি বাই সি স্কোয়ার, এই যে ওপরের এই যে জিনিসটা এই যেটাকে লিখেছিলাম, এই যে ডিএক্স বাই ডিটি ইন্টু 1 বাই সি স্কোয়ার, এটাই তো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, কারণ ডিএক্স ডিটি তো ভি মডিউলার স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর বাইরে সি স্কোয়ার ডিটি স্কোয়ার এটা রয়েছে। তাহলে এইটা ইন্টু সি স্কোয়ার ডিটি স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে এই ডিএস এর ভ্যালুটা, এই ডিএস এর ভ্যালুটা হচ্ছে এই জিনিসটা। আর এদিকে ডিএস প্রাইমটা কত, এটা হচ্ছে দেখো, এটাকে আমরা ওই স্পেস টাইম ডায়াগ্রামের দিকে তাকিয়ে লিখতে পারি যে যেহেতু এই যে অবজারভার যাকে দেখছি আর কি, এই যে S1 ফ্রেমের যে অবজারভার সে দেখো এই পয়েন্টটাতেও সে এক্সিস্ট করে ছিল, এই 2 নম্বর পয়েন্টেও সে এক্সিস্ট করে, দুটো ইভেন্টই, ইভেন্ট 1 এবং ইভেন্ট 2 দুটোতেই সে ফিজিক্যালি প্রেজেন্ট, কারণ দুটো ইভেন্টই কি তার ওয়ার্ল্ড লাইনের উপর ঘটছে, তাই তো। তাহলে সেই কারণে আমরা এটাকে কি বলে দিচ্ছি যে তাহলে যেহেতু তার ওয়ার্ল্ড লাইনের উপরেই ঘটছে, তাহলে S1 ফ্রেমে ওটা একই স্পেস পয়েন্টে ঘটছে বলে তার মনে হবে, তাহলে সে ওটাকে সি স্কোয়ার ডিটি প্রাইম স্কোয়ার এরকম ভাবে বলবে, কারণ তার ঘড়িতে ডিটি প্রাইম টাইম পাস হয়েছে। কি আছো না কি আছো? আচ্ছা, তাহলে আমি এই যে জিনিসটা এই অবধি লিখতে পারলাম। এবার তারপরে তো বুঝতেই পারছি আমি সি স্কোয়ারটাকে 2 থেকে কেটে দেবো, সেক্ষেত্রে ডিটি প্রাইম যেটা, এই ডিটি প্রাইম যেহেতু স্পেশালি এটাকে মানে তোমরা পরে একটা অন্য ভিডিও আছে আমি দিয়ে দেবো, সেটাতে দেখো এই জিনিসটাকে প্রপার টাইম বলে। আর এই যে ডিটিটা যেটা আমরা দেখছি সেটাকে বলে কোঅর্ডিনেট টাইম। স্যার S1 ফ্রেমটাকে এখানে এস প্রাইম ফ্রেম বলে আমরা দেখছি না? S1, হ্যাঁ S1 ফ্রেমের কোঅর্ডিনেট গুলোকে প্রাইম বলে বলছি আর কি, এবং তার কারণ আমি তো দেখো ডিএস এর তলায় 1 ডিটির তলায় 1 এগুলো লিখলে গুলিয়ে যাবে, S1 ফ্রেমের কোঅর্ডিনেট গুলোকে আমরা প্রাইম দিয়ে লিখছি এবং তার করসপন্ডিং স্পেস টাইম ইন্টারভ্যালকে ডিএস প্রাইম বলে লিখছি, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা, এবং এই যে প্রপার টাইম বলে লিখলাম, এটা তোমরা আমি পরে একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো, দেখবে সেখানে ওই প্রপার টাইম আর কোঅর্ডিনেট টাইম নিয়ে কথাবার্তা একটু আছে, এসেনশিয়ালি এই ব্যাপারটাই সেটাকে মানে আরেকটু ভেঙে চড়িয়ে বলা হয়, সেটা তোমরা ওখান থেকে দেখো, আমি ওটা নিয়ে আর বকবক করতে চাইছি না। তো এই প্রপার টাইমটাকে ইউজুয়ালি রিলেটিভিটিতে ডি টাউ এরম ভাবে লেখা হয়, টাউ দিয়ে প্রপার টাইম বলা হয়। ঠিক আছে, তাহলে এই ডি টাউ এর ভ্যালুটা
কত হলো ডিটার ভ্যালুটা তাহলে 1 মাইনাস ভি বাই সি, মানে ভি বলতে ভি মডুলাস স্কয়ার বলছি, এইটা টু দি পাওয়ার হাফ ইন্টু ডিটি, এরকম একটা জিনিস দাঁড়াবে। এই অবধি ফর্মুলাটা দাঁড়িয়েছে। হ্যাঁ স্যার এটাই। এবার আমি যদি দেখি যে এরকম ভাবে ছোট ছোট এরকম, এটা তো ধরো একটা ইনফিনিটেসিমাল সেকশনের জন্য হলো। এবার এই জিনিসটা যে কোনো টি থেকে যে কোনো টি প্লাস ডিটির জন্যই করা সম্ভব। তার মানে এই ধরনের প্রত্যেকটা ইনফিনিটেসিমাল ইন্টারভ্যালের জন্য এই ধরনের তুমি একটা করে রিলেশন পাবে প্রতি ইনস্ট্যান্ট, প্রতি টি থেকে টি প্লাস ডিটি। এই টি তো একটা আরবিট্রারি টাইম ইনস্ট্যান্ট, মানে কোনো একটা আরবিট্রারি ইভেন্ট 1 আর 2 এর জন্য বলেছি। 1 আর 2 তো কোনো স্পেসিফাই করা নেই, 1 একটা ইভেন্ট, তার ইনফিনিটেসিমালি ক্লোজ 2 আর একটা ইভেন্ট। তাহলে ওই যে অবজারভারের ট্র্যাজেক্টরি, তার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যেও তুমি ইনফিনিটেসিমাল পাবে, আবার এইটা থেকে তার পরেরটার মধ্যে আরেকটা ইনফিনিটেসিমাল পাবে, তারপরেরটার মধ্যে আরেকটা পাবে, তারপরেরটার মধ্যে আরেকটা পাবে, এরকম। এবার এই প্রত্যেকটা মুহূর্তে এই কোনো না কোনো লরেন্স ফ্রেমে রয়েছে। এই ফ্রেমগুলো কিন্তু আলাদা, ধরো এইটা হচ্ছে একটা 1 নম্বর লরেন্স ফ্রেম, এটা 2 নম্বর লরেন্স ফ্রেম, এটা 3 নম্বর লরেন্স ফ্রেম, এটা 4 নম্বর লরেন্স ফ্রেম, এরকম ভাবে চলছে। তার মানে আর এদিকে আমরা রয়েছি S0 লরেন্স ফ্রেমে। তাহলে প্রতি মুহূর্তে প্রতি ডিটির জন্যই আমরা S0 এর সঙ্গে L1 এর ইনভেরিয়েন্স দাবি করে একটা এরকম লিখতে পারবো, এইটা লিখতে পারবো। সেরকমই তার পর মুহূর্তেই আবার S0 এর সঙ্গে L2 টাকে দাবি করে আবার এই একই রকম আরেকটা লিখতে পারবো, এইভাবে চলতে থাকবে। কাজেই আমি যদি টোটালটা দেখতে চাই তাহলে ডিটাও ইন্টিগ্রাল এইটা এদিকের 1 মাইনাস ভি, এখানে কিন্তু ভি অফ টাইম, এইটা এখানে এগুলো কিন্তু ভিটা টাইমের ফাংশন, সেটা খেয়াল রাখতে হবে। এইটা টু দি পাওয়ার হাফ ডিটি, এই ইন্টিগ্রালটা করতে হবে। ওর ঘড়িতে যদি টাউ 1 থেকে টাউ 2 হয়ে থাকে, তাহলে আমাদের ঘড়িতে এটা T1 থেকে T2 অব্দি হবে টোটাল ডিফারেন্সটা। ধরো এইরকম কোনো একটা মানে ফাইনাইট সেপারেশন যখন আছে, ধরো E1 ইভেন্ট আর E2 ইভেন্টের মধ্যে যদি সেপারেশনটা ফাইনাইট হয়, এবার E1 এর করসপন্ডিং আমাদের কোঅর্ডিনেট টাইম হচ্ছে T1, E2 এর করসপন্ডিং কোঅর্ডিনেট টাইম হচ্ছে T2, এরকম যদি বলি, তাহলে এই T1 থেকে T2 অব্দি ইন্টিগ্রেট হবে। আর ওর হাতের ঘড়িতে এখানে করসপন্ডিং টাইম ইন্টারভালটা টাউ 1 থেকে টাউ 2 অব্দি হবে। সেটাই তো ওর কাছে ডিফারেন্স, কারণ ওর কাছে তো স্পেশাল সেপারেশন কিছু নেই, ও তো সবটাকে একই পয়েন্টে দেখছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের জেনারেল স্ট্যান্ডার্ড টাইম ডাইলেশন ফর্মুলা। এবার এর মধ্যে ভি অফ টি, এই জিনিসটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় কোনো কারণে, অর্থাৎ সেটা যদি, তখন তাহলে আর আমার L1 L2 L3 এতগুলো ইনার্শিয়াল ফ্রেম দরকার হবে না। একটা S0 S1টা, এই সবাই মিলে তো S1 আসলে, সেই S1টা নিজেই তখন একটা একা একা একটা ইনার্শিয়াল ফ্রেম হয়ে যাবে। তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে ডেল্টা টাউ সেটা হচ্ছে 1 মাইনাস ভি বাই সি, এখানে ভিটা তখন মনে রাখতে হবে কনস্ট্যান্ট, এইটা টু দি পাওয়ার হাফ। তখন এই পুরো ফ্যাক্টরটা ইন্টিগ্রালের বাইরে চলে যাবে, কারণ টাইমের ফাংশন আর নয়, ইন্টিগ্রালের ভিতরে রাখার দরকার নেই। আর তার বাইরে ইন্টিগ্রাল ডিটি, সেখান থেকে তোমার ডেল্টা টি আসবে, যেখানে ডেল্টা টিটা কি, ডেল্টা টিটা হচ্ছে T2 মাইনাস T1, আর ডেল্টা টাউটা কি, এটা টাউ 2 মাইনাস টাউ 1। এই হচ্ছে আমাদের টাইম ডাইলেশনের স্ট্রাকচার। স্যার লাস্টের এই ডেলটা কোন কন্ডিশনে হচ্ছে? যখন ভি অফ টিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যখন ওটা আর ভি অফ টি থাকছে না, যখন টাইমটা চলে যাচ্ছে, টাইম ডিপেন্ডেন্সটা যদি চলে যায়, ধরো আমার এই যে এরকম ভাবে ব্যাকা দাগটা দেখিয়েছি, এরকম দেখিয়েছি, এই ব্যাকা ট্রাজেক্টরি না হয়, ব্যাকা ওয়ার্ড লাইন না হয়, যদি ওটা স্ট্রেট ওয়ার্ড লাইন হয়, যখন ভিটা কনস্ট্যান্ট, তখন এই যে E1 আর E2, যদি যাকে দেখছিলাম সে যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে আমাদের ফ্রেম থেকে, আমরা S0, তাহলে এই S1টাও সারাক্ষণই তো ওই কনস্ট্যান্ট ভেলোসিটিতে রয়েছে, মানে ও তো আরেকটা ইনার্শিয়াল ফ্রেম হয়ে গেছে। তখন তো আমি পুরোটার মধ্যে ফাইনাইট সেপারেশনটার জন্য আমি ইনভেরিয়েন্স দাবি করতে পারবো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে টাইম ডাইলেশন। তোমরা যারা যদি না বুঝে থাকো কেউ বা কিছু কনফিউশন থাকে, ওই জিনিসটাকে ওই ভিডিওটা একটু দেখো ভালো করে, ডাউনলোড করে, তাহলে আশা করি অসুবিধা আর হবে না। তাহলে এই আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, যে এই যে আমাদের স্পেস টাইম ডায়াগ্রামে আমরা যখন ওই আরবিট্রারি কারোর কথাই আবার বলছি, এর এই যে ট্র্যাজেক্টরিটার উপরের কোনো একটা পয়েন্টের যে স্পেস কোঅর্ডিনেট হবে, অর্থাৎ এই যে এই কোঅর্ডিনেট ভ্যালুটা, আর যে টাইম কোঅর্ডিনেট হবে টি, এই যে ভ্যালুটা, এইটা প্রত্যেক পয়েন্টের জন্য এরকম এইরকম এক্স আর টি বার করা যাবে। এবার টিটা, এই দেখো ওপরের এই ফর্মুলা থেকে, এই ওপরের এই যে ফর্মুলাটা, সেটা আমাদের কি করছে, আমাদের টি কে টি টাউ এর সঙ্গে রিলেট করছে তো। হ্যাঁ স্যার। তার মানে টাউ এজ এ ফাংশন অফ টি আমরা পেয়ে যাবো প্রত্যেকটা পয়েন্টের টাউ এর সঙ্গেই, এরকম ভাবে আমরা কানেক্ট করতে পারি। এই টাউ এজ এ ফাংশন অফ টি তাহলে আমাদের জানা আছে, যদি আমরা ওই অবজারভেশন করতে থাকি ওই ট্র্যাজেক্টরিটাকে, ওই অবজারভার মানে ওই S1 ফ্রেমের লোকটাকে যদি আমরা ক্রমাগত দেখতে থাকি এবং তার ভেলোসিটি দেখতে থাকি, আমরা তার টাউ এজ এ ফাংশন অফ টিটা জানি। এইটাকে ইনভার্ট করলে আমরা টি
মানে আমরা জানি হচ্ছে টাউ অ্যাজ এ ফাংশন অফ টি জানা আছে, এটা জানা আছে, আশা করবো সেটাকে ইনভার্ট করে টি অ্যাজ এ ফাংশন অফ টাউ, এই ইনভার্সনটাও করা সম্ভব হবে, আমরা উল্টে নিতে পারবো। মানে আমাদের কোঅর্ডিনেট টাইমটা ওর প্রপার টাইমের ফাংশন হিসেবে লিখতে পারার কথা, জাস্ট ইনভার্স, এই রিলেশনটাকে ইনভার্ট করে নেওয়া। আচ্ছা, আর ওর ট্র্যাজেক্টরিটা জানি, মানে এক্স অফ টিটা জানা ছিল, ওর প্রত্যেক পয়েন্টের প্রতি টিতে, আমাদের প্রতি টিতে ওর এক্স গুলো কত সেটা জানি তো, তাহলে এক্স অফ টি জানি, এই জিনিসটা জানি যে আমাদের হাতের ঘড়ির টাইমের কখন কখনো কোথায় কোথায় সেটা জানা আছে। কারণ কি, এটা তো আমি আগেও বলেছি, আমাদের সব অবজারভাররা বসে আছে বিভিন্ন স্পেস পয়েন্টে, সবাই ওকে দেখছে, যে যেখানে বসে আছে সেখান দিয়ে যখন ও পাস করছে তখন তাকে দেখে নিচ্ছে এবং আমাকে জানাচ্ছে যে ওর আমাদের ফ্রেমের যে সিনক্রোনাইজড ঘড়ি, সেই ঘড়ির কখন কখন ও কোথায় কোথায় ছিল, মানে কোন কোন এজেন্ট দেখেছে ওকে। তাহলে আমরা এক্স অফ টি এই ডেটাটাও জানি। এইটা জানি বলে এই টিটাকে, এই যে টি অ্যাজ এ ফাংশন, এটাকে যদি ব্যবহার করে ফেলি, তাহলে আমরা এক্স ভেক্টরটাকে টাউ এর ফাংশন হিসেবেও লিখতে পারবো। যেহেতু টি কে লিখতে পেরেছি, সেটাকে সাবস্টিটিউট করে এক্স কেও লিখতে পেরেছি। হ্যাঁ পারবে। তার মানে আমরা দেখো, ওর যে টোটাল স্পেস টাইম কোঅর্ডিনেট এক্স মিউ আমাদের S0 ফ্রেম থেকে, ওর ওই যে যাকে দেখছি তার যে স্পেস টাইম কোঅর্ডিনেট গুলো প্রতি মুহূর্তের, সেই পুরো জিনিসটাকে আমরা এক্স মিউ অ্যাজ এ ফাংশন অফ টাউ করে লিখতে পারি। অর্থাৎ এইটা কি, এইভাবে যদি এক্সপ্রেস করি, এটা কি হবে, দ্য পার্টিকেলস, বা ওই যাকে দেখছি S1 ফ্রেমের যাকে দেখছি, পার্টিকেল বলেই বলি, পার্টিকেলস ওয়ার্ল্ড লাইন অর স্পেস time trajectory written as a function of the particles proper time। তাই তো, এটা কি হলো, পার্টিকেলের যে ওয়ার্ল্ড লাইন, সেই ওয়ার্ল্ড লাইন প্রতি মুহূর্তে ওয়ার্ল্ড লাইন কখন কখন কোথায় কোথায়, এই যে ওয়ার্ল্ড লাইনটা, সেই ওয়ার্ল্ড লাইনেরই তো ইনফরমেশন হচ্ছে ওই এক্স অফ টাউ আর টি অফ টাউ গুলো, তাই না? এই যে জিনিসটা, এইটা জানা থাকে মানে কি, ওই টোটাল ওয়ার্ল্ড লাইনটাকে আমরা দেখতে পাচ্ছি বা আঁকতে পারছি, তাই তো? তাহলে এক্স মিউ অফ টাউ এটা কি, এটা হচ্ছে পার্টিকেলের ওয়ার্ল্ড লাইনের রিপ্রেজেন্টেশন অ্যাজ এ প্যারামেট্রাইজড কার্ভ, যেখানে প্যারামিটারটা হচ্ছে প্রপার টাইম। স্যার লাস্টে কি লিখলেন ওটা? পার্টিকেলস লিখলাম পার্টিকেল প্রপার টাইম, টাউটা তো পার্টিকেলের প্রপার টাইমটা, পার্টিকেলের হাতের ঘড়ির টাইম, যেটা পার্টিকেলের নিজের ফ্রেমের কোঅর্ডিনেট টাইম। যে আমার ফ্রেমে আমি যে টাইম দেখছি বা তুমি যে টাইম দেখছো, আমরা তো সবাই একই S0 ফ্রেমে, আমাদের ফ্রেমের টাইম কে বলে দিচ্ছে, আমাদের হাতের ঘড়ি, মানে আমাদের সঙ্গে রেস্টে আছে যে ঘড়ি এবং সবার ঘড়ি সবার সাথে মেলানো আছে, এই ঘড়িগুলো বলে দিচ্ছে আমাদের টাইম। সেটা মানে আমার হাতের ঘড়ির টাইম হচ্ছে আমার ফ্রেমে কোঅর্ডিনেট টাইম। আর যে পার্টিকেলটা চলছে বা যে লোকটা চলছে, তারও একটা হাতে ঘড়ি পড়া আছে, সেই হাতের ঘড়ির টাইম ওকে বলে দিচ্ছে ওর কোঅর্ডিনেটের প্রপার টাইম, মানে ওর কোঅর্ডিনেট টাইম। মানে পার্টিকেলের নিজের তো একটা রেস্ট ফ্রেম আছে, S0 যেটাকে S1 যেটাকে বলছি, পার্টিকেলের নিজেরও তো একটা রেস্ট ফ্রেম আছে। কোথায়? S1টা পার্টিকেলের গায়ে লাগানো ফ্রেম, মানে পার্টিকেলটা নিজের ফ্রেমে সবসময় রেস্টে আছে তো, নাকি? হ্যাঁ, সেই ফ্রেমের টাইমটা কে ঠিক করবে? সেটা হচ্ছে পার্টিকেলের হাতের ঘড়ি ঠিক করবে, যেটা পার্টিকেলের সঙ্গে যে ঘড়িটা রেস্টে আছে, মানে S1 ফ্রেমে যে ঘড়িটা রেস্টে আছে। তাহলে সেই ঘড়িটা হচ্ছে পার্টিকেলের রেস্ট ফ্রেমের ঘড়ি। কাজে সে পার্টিকেলকে পার্টিকেলের নিজস্ব রেস্ট ফ্রেমের টাইম দিচ্ছে, সেটাও কিন্তু কোঅর্ডিনেট টাইম, সেটা হচ্ছে ওই পার্টিকেলটার কোঅর্ডিনেট টাইম। এবার নর্মালি আমরা কি করছি, অঙ্কটা তো পার্টিকেলটা করছে না, অঙ্কটা করছি আমরা হচ্ছে অবজারভার, এখানে আমাদের স্ট্যাটাস অবজারভার, আর পার্টিকেলের স্ট্যাটাস হচ্ছে যাকে অবজার্ভ করা হচ্ছে, ইজ বিইং অবজার্ভ। তাহলে যাকে অবজার্ভ করছি তার হাতের ঘড়ির টাইমটাকে আমরা ইউজুয়ালি অঙ্কে প্রপার টাইম বলে রেফার করব, আর আমাদের হাতের ঘড়ির টাইমটাকে আমরা কোঅর্ডিনেট টাইম বলে বলবো, কারণ নয়তো তো দুটোই, আসলে তো সব টাইমই হচ্ছে কোঅর্ডিনেট। তার মানে টাইম দেখো, সব টাইমই কোঅর্ডিনেট টাইম, সব টাইমই প্রপার টাইম, এরকম একটা স্টেটমেন্ট যদি আমি লিখে ছেড়ে দিই, তাহলে তো সেটা ভীষণ কনফিউজিং হয়ে যাবে। কিন্তু কথাটা আসলে সত্যি, যে কোনো টাইমই তো কারো না কারো কোঅর্ডিনেট টাইম, কারো না কারো ফ্রেমে ঘটছে। এবার অঙ্কে যদি আমরা দুটোকেই কোঅর্ডিনেট টাইম বলে বলি, কোঅর্ডিনেট টাইম অফ S0 ফ্রেম, কোঅর্ডিনেট টাইম অফ S1 ফ্রেম, এরকম বলতে গেলে তো বেশি কথা বলতে হবে, বলতেও অসুবিধা হবে। তার থেকে বেটার হচ্ছে আমরা নাম দিয়ে দিচ্ছি, যে যাকে অবজার্ভ করছি তার হাতের ঘড়ির টাইমটা হচ্ছে প্রপার টাইম, আর যে অবজার্ভ করছে তার হাতের ঘড়ির টাইমটা হচ্ছে কোঅর্ডিনেট টাইম। ঠিক আছে? টাইম সবসময় যে দেখছে সে নিজের সাপেক্ষে রেস্টে আছে, সেই ঘড়ির টাইমই তো দেখছে। আমি তো আর পার্টিকেলের ঘাড়ের উপর লাফিয়ে পড়ে ওর ঘড়ির টাইমটা দেখতে যাবো না, আমি ওর ঘড়ির টাইমটা ক্যালকুলেট করে নিতে পারি। কিভাবে ক্যালকুলেট করে নিতে পারি সেটাই তো এই যে ওপরে এইসব বললাম, এই যে দিস ইজ হাউ আই ক্যান ক্যালকুলেট। এই যে ডিটাউ, এটা হচ্ছে ওর হাতের ঘড়ির টাইম ইন্টারভেল, আর ডিটি হচ্ছে আমার হাতের ঘড়ির টাইম ইন্টারভেল।
ডিটি হচ্ছে কোঅর্ডিনেট টাইম, আর ডিটাও হচ্ছে প্রপার টাইম। তারপর তাহলে তো এই যে এক্স মিউ অফ টি, এই জিনিসটা কি? এটা হচ্ছে যাকে দেখছি তার টোটাল যে স্পেস টাইম ট্রাজেক্টরি, অর্থাৎ তার প্রতি টাইম, আমাদের প্রত্যেক টাইমে ওর করসপন্ডিং এক্সটা কি, এই জিনিসটা যদি জানা থাকে ফর অল ইভেন্ট পয়েন্টস। দেখো ওই পার্টিকুলার ট্রাজেক্টরির প্রত্যেকটা পয়েন্টের জন্য, এই ধরো পার্টিকুলার ট্রাজেক্টরি এই যে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ইভেন্ট পয়েন্ট, এই ট্রাজেক্টরি মানে কি? ইটস এ কালেকশন অফ ইভেন্ট পয়েন্ট, তাই না? ট্রাজেক্টরির উপরের পয়েন্টগুলোই তো স্পেস টাইম ডায়াগ্রামে পয়েন্ট মানে তো ইভেন্ট পয়েন্ট। সেই প্রত্যেকটা ইভেন্ট পয়েন্টের করসপন্ডিং আমরা এক্সও জানি, টিও জানি। তার মানে এই এক্স টি কম্বিনেশনটাকে আমরা জানি সবসময়। এবার এই যে জানি, সেখানে আবার আমরা এই যেহেতু টাউটাকে টি এর ফাংশন হিসেবে ক্যালকুলেট করতে জানি, এবং তাকে ইনভার্ট করে টাইম, আমাদের কোঅর্ডিনেট টাইমটাকে টাউ এর ফর্মে লিখতে জানি, তার ফলে কি হবে? আমরা এক্স কেও তাহলে টাউ এর ফর্মে লিখতে পেরে যাব। এবার দেখো এখানে একটা জিনিস বোঝো, যে আসলে যখন আমরা অঙ্ক কষবো বা আসলে যখন একটা জিনিসকে অবজার্ভ করা হবে, তখন আমি যে সবসময় ঘুরিয়ে ঘুরিয়ে টাউ দিয়ে লিখছি সেটা বড় পয়েন্ট না। কথাটা হচ্ছে আমি যদি চাই তাহলে আমি এরকম একটা কোঅর্ডিনেট কোয়ান্টিটি লিখতে পারি স্পেস টাইম। আমাদের ফ্রেম থেকে দেখলে S1 কে, ওর প্রত্যেকটা ইভেন্ট পয়েন্টে যে স্পেস এবং টাইম কোঅর্ডিনেট হবে, সেগুলোকে আমরা ওর হাতের ঘড়ির টাইম হিসেবে লিখতে পারি। লেখাটা অ্যালাউড, কারণ দিস ইজ পসিবল ম্যাথমেটিক্যাল অ্যান্ড অবজারভেশনালি অলসো। এটা বুঝতে পারছো? যে যেহেতু আমরা টাউটাকে টি এর ফাংশন হিসেবে জানি, উল্টাতেও পারবো। কাজেই আমরা এক্স মিউটাকে টাউ এর ফাংশন হিসেবে চাইলে লিখতে পারি। তাহলে এই যে আমরা এইভাবে লিখতে পারি বা এটা লেখা অ্যালাউড, তার মানে এইটাকে আমরা ভাষায় কায়দা করে কি বলছি? যে পার্টিকুলার ওয়ার্ল্ড লাইন অর স্পেস টাইম ট্রাজেক্টরি, সেটা ক্যান বি রিটেন অ্যাজ এ ফাংশন অফ দ্য পার্টিকেলস প্রপার টাইম। এটাকেই আবার এভাবে বলতে পারি। তার মানে এই পার্টিকুলার, তার মানে এই জিনিসটা কি হলো? এটা হচ্ছে the particles world line is a parametrized curve, tau as the parameter. প্যারামেট্রিক কার্ভ আগের দিন বলেছিলাম, মনে আছে? যে একটা গ্রাফে তুমি y ইকুয়াল টু এফ অফ এক্স, এই জিনিসটাকে এক্স এর ফাংশন হিসেবে এরকম ভাবে লিখছো, তাতে যখন ওই এই প্রবলেমটা হবে যে তুমি এক্স ওয়াই ইকুয়াল টু এফ এক্স এইভাবে যদি ফাংশনটাকে ব্যবহার করো, তাহলে মাল্টিপল ভ্যালুড হয়ে যেতে পারে। এটাকে ইনভার্ট করে যখন এক্স অ্যাজ সাম আদার ফাংশন অফ ওয়াই লিখতে যাবে, অসুবিধা হতে পারে। কিন্তু আমরা যদি বোথ এক্স অ্যান্ড ওয়াই দুটোকেই সাম প্যারামিটারের ফাংশন হিসেবে এভাবে করে রিপ্রেজেন্ট করি, তাহলে এই কার্ভটাকে আনডিসপিউটেডলি দেখানো যায় সব জায়গায়। কারণ প্রত্যেক থিটার জন্যই আমরা এক্সও জানি, ওয়াইও জানি। এইটা হচ্ছে প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন। এই আমাদের এই স্পেশাল রিলেটিভিটির কনটেক্সটে স্পেস এবং টাইম দুটোই তার কি প্যারামিটার? এই টাউ ইজ দ্য প্যারামিটার। প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন মানে এই যেটা লিখছি, এই যে টাউ, দেখো টি অ্যাজ এ ফাংশন অফ টাউ, এক্স অ্যাজ এ ফাংশন অফ টাউ। তার মানে এটা হচ্ছে কি এক্স আর টির প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন, ওয়্যার টাউ ইজ দ্য প্যারামিটার। টাউটা কি? ওই যাকে দেখছি তার হাতের ঘড়ির টাইম। আচ্ছা, এবার এইভাবে লেখাতে আমাদের কেন সুবিধা হচ্ছে, এটা কেন করছি, এই কায়দাটা মারার আমাদের কি দরকার? এটা এই জন্য দরকার যে দেখো, যে ধরো আমরা যে সিস্টেমকে অবজার্ভ করছি, মানে যে পার্টিকেলটা চলছে বা যা করছে, সেই সিস্টেমটা তো আমাদের ফ্রেম থেকে আমরা অবজার্ভ করছি, কিন্তু সেই সিস্টেমের ভিতরে যা যা ঘটবে, যা যা ডায়নামিক্স পার্টিকেলটার হবে, পার্টিকেলটা যেভাবে বিহেভ করবে, যেভাবে ওর টাইম ইভলিউশন হবে, এগুলো তো সবই পার্টিকেলের নিজের রেস্ট ফ্রেমে ঘটছে। আমাদের ফ্রেমের তো থেকে তো আমরা তো দেখছি, কিন্তু পার্টিকেলের সঙ্গে যা যা ঘটছে সেটা তো পার্টিকেলের পার্সপেক্টিভ থেকে ওর ফ্রেমে ঘটছে। এই ব্যাপারটা তোমরা বোঝো তো? যে কোনো জিনিসই আমার, ঘটনাটা আমার ফ্রেমে ঘটেছে তোমার ফ্রেমে ঘটেনি, এই কথাটা কিন্তু বোকা বোকা। সব ঘটনাই সবাই দেখতে পাচ্ছে, কাজে সব ঘটনাই সবার ফ্রেমে ঘটছে। কিন্তু পয়েন্টটা হচ্ছে পার্টিকেল যাকে দেখছি তার ফ্রেমটা একটা ইউনিক স্ট্যাটাস আছে, যে পার্টিকেলের সাথে যা যা ঘটছে সেটা ওর ফ্রেমে, ওর রেস্ট ফ্রেমে ঘটছে। বাকি যারা অবজারভার, আমরা বা অন্য কোনো ইনার্শিয়াল অবজারভার, তাদের রেস্ট ফ্রেমে কিন্তু পার্টিকেলের সঙ্গে যা যা ঘটছে তা ঘটছে না, তাই না? পার্টিকেলের রেস্ট ফ্রেম ইজ এ ইউনিক ফ্রেম, যেটা অন্যান্য ইনার্শিয়াল ফ্রেমটা কিন্তু পার্টিকেলের রেস্ট ফ্রেমে নেই। এই কথাটা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। যা যা টাইম ইভলিউশন হবে বা যা হবে, দেখো তোমরা তো এই আগের বা অন্যান্য রিলেটিভিটির অন্য কনটেক্সটে হয়তো এটা জানো, যে ওই যে ধরো টুইন প্যারাডক্সে যে লোকটা রকেটে চলে যায়, সে তার নিজের হাতের ঘড়ির টাইম অনুযায়ী তার বয়স বাড়ে, বা তার নিজের বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী তার বয়স বাড়ে। তার মানে কি? তার রেস্ট ফ্রেমের ঘড়ির টাইম অনুযায়ী তার নিজের ইভলিউশনটা হবে, সেটা কিন্তু পৃথিবীর ঘড়ি অনুযায়ী হবে না। হ্যাঁ স্যার, একদম। তার মানে কি? যে কোনো সিস্টেম তার নিজের রেস্ট ফ্রেমের ঘড়ির টাইম অনুযায়ী বিহেভ করে। তার ফলে সবচেয়ে সুবিধা হয় আমাদের কোনো একটা সিস্টেমের ডায়নামিক্স স্টাডি করতে গেলে, যদি আমরা ডায়নামিক্সটাকে ওই সিস্টেমের প্রপার টাইমের
কনটেক্সটে স্টাডি করতে পারি। মানে দেখো, যখন নিউটনস ল অফ ব্যবহার করি, আমরা যখন বলবো ফোর্স ইকুয়েশন হচ্ছে d2x dt2y ইত্যাদি, সেই টাইমটা যাকে দেখছি, মানে যার কোঅর্ডিনেট এক্স, আমরা কিন্তু টাইমটা টাউ ব্যবহার করলে আমাদের সুবিধা হবে। আমরা যদি টি ব্যবহার করে করতে চাই, সিস্টেমটা তো টি অনুযায়ী বিহেভ করছে না, সিস্টেমটা তো টাউ অনুযায়ী ওর নিজের টাইম অনুযায়ী বিহেভ করবে। এই কারণে আমাদের অ্যাটলিস্ট টেকনিক্যালি বা থিওরিটিক্যালি এটা দেখাতে পারা দরকার যে আমরা আমাদের যে কোঅর্ডিনেট গুলো, আমরা যে ওই সিস্টেমটার কোঅর্ডিনেট লিখছি, এক্স মিউ লিখছি, এক্স অফ টি এবং মানে এক্স এবং টি কে লিখছি, সেটা টাউ এর ফাংশন হিসেবে লিখলে ইট উইল বি ইজিয়ার। কারণ আমরা আমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সেট করব ওই সিস্টেমটাকে অবজার্ভ করার জন্য, সেগুলো এই টাউ এর টার্মসে হবে টু বিগিন উইথ। তারপরে সেটা থেকে আমরা টিতে কনভার্ট করে নেবো সলিউশনকে, যাতে আমাদের দেখতে সুবিধা হয়, সেটা তো পরের কথা। কিন্তু টু বিগিন উইথ সিস্টেমের ডায়নামিক স্টাডি করার সময় আমরা ওটাকে টাউ এর টার্মসে স্টাডি করতে পারলে ভালো হয়, যে স্যার অঙ্কটা টাউ এর টার্মসে আমাদের কাছে সুবিধাজনক আর অবজারভেশনটা টি এর টার্মসে সুবিধাজনক। বুঝতে পারছো? অঙ্কটা করব যখন, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করবো বা ইত্যাদি করবো, সেখানে আমরা কোনটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরবো? টাউকে। মানে টাউ হচ্ছে যেটা সিস্টেমের টাইম ইভলিউশন ডিকটেট করছে। কিন্তু যখন সিস্টেমটাকে অবজার্ভ করছি, তখন আমরা তো আমাদের হাতের ঘড়িতে তো আর টাউ দেখাচ্ছে না, আমাদের হাতের ঘড়িতে টি দেখাচ্ছে। তাহলে সলিউশনটা বার করার পরে আমরা তাকে দরকার হলে টিতে কনভার্ট করে নেবো। আচ্ছা, তাহলে এবার এখান থেকে ফার্দার এগোই। আচ্ছা, এবার ফার্দার এগোনোর সময় এবার এই টাউ ফাউটা তোমরা বুঝে গেছো, এবার একটা অন্য জিনিস করি, সেটা হচ্ছে এই আরবিট্রারি অবজারভার যে আছে, সে যদি কোঅর্ডিনেট সেট করতে চায় তাহলে কিভাবে করবে। মানে আমরা এখন যেটা ডিরাইভ করতে চাই সেটা হচ্ছে বেসিক্যালি এরকম একটা জিনিস, যে হাউ দ্য আরবিট্রারি অবজারভার, আরবিট্রারি অবজারভার মানে কি, ওই পার্টিকেলটা, মানে যে যাকে আমরা দেখছি তাকে আমরা আরবিট্রারি অবজারভার বলছি। তার মানে কোন ফ্রেমের? S1 ফ্রেমের যে অবজারভার, মানে পার্টিকেলের ফ্রেমে যে বসে আছে। স্পেস অ্যান্ড টাইম কোঅর্ডিনেটস টু অ্যান ইভেন্ট। তার মানে কি, এটা দেখো, এই যেটা করতে চাইছি, দেখো সবসময় ছবিটা এরকম হবে যে আমরা হচ্ছে S0 ফ্রেম, আমরা তো সিটি আমাদের টাইম, এক্স হচ্ছে আমাদের স্পেস কোঅর্ডিনেটস, আমরা একটা ট্র্যাজেক্টরি দেখছি, এটা কোনো অন্য কোনো একজন S1 ফ্রেমের অবজারভারের ট্র্যাজেক্টরি, এটা লোক চলছে বা ইত্যাদি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, ধরো এবার একটা কোনো একটা ইভেন্ট পয়েন্ট এখানে আছে, যেটা পার্টিকুলার ট্র্যাজেক্টরির উপরে নয়, অন্য কোনো জায়গায়, যে কোনো স্পেস টাইম, এনি স্পেস টাইম পয়েন্ট। এই স্পেস টাইম পয়েন্টটার নাম দিলাম ধরো পি। এবার আমাদের S0 ফ্রেম থেকে এই পি এর স্পেস টাইম কোঅর্ডিনেট হচ্ছে কি? খুব সহজ, এক্স এবং টি, অর্থাৎ কিনা এক্স মিউ। হ্যাঁ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি বলছি, দেখো প্রশ্নটা আমাদের কি, যে এই যাকে এতক্ষণ যার প্রপার টাইম টাইম এসব কথাবার্তা বললাম, মানে এই যে আরবিট্রারি ফ্রেম নিয়ে চলছে, যে অ্যাক্সিলারেটেড অবজারভার বা হুএভার, এই যে লোকটা, একেও আমরা একটা অবজারভার বলছি। রিলেটিভিটিতে সকলেই অবজারভার, আমরাও অবজারভার, আমরা হচ্ছে আমাদের ইনার্শিয়াল অবজারভার। আর যাকে দেখছি সেই ফ্রেম, সেই আরবিট্রারিলি মুভিং ফ্রেম, সেই ফ্রেমে কোনো একজন অবজারভার আছে, তাকে বলছে আরবিট্রারি অবজারভার। আর ধরো স্পেস টাইমে কোনো একটা পয়েন্ট, ইভেন্ট পয়েন্ট পি আছে, এই ইভেন্ট পয়েন্টের কোঅর্ডিনেট আমাদের ফ্রেম থেকে হচ্ছে এক্স এবং আমাদের ফ্রেম থেকে হচ্ছে টি, স্পেস অ্যান্ড টাইম কোঅর্ডিনেট। এই যে এটা লিখেছি, কাজে সেটাকে কালেকটিভলি আমরা এক্স মিউ লিখছি। খেয়াল করো, এটা কিন্তু এক্স মিউ এজ এ ফাংশন অফ টাউ নয়। কেন? কারণ এই পয়েন্টটার সঙ্গে পার্টিকুলার ট্রাজেক্টরির কোনো সম্পর্ক নেই, ওটা কিন্তু টাউ এর ফাংশন নয় আদৌ, তাই না? ইভেন্ট পয়েন্ট, যে কোনো ইভেন্ট পয়েন্ট তো আর আমার অবজারভার তো আর সব ইভেন্ট পয়েন্টে বসে নেই, সে যেখানে যেখানে রয়েছে সেই সব ইভেন্ট পয়েন্ট গুলোর যে এক্স অ্যান্ড টি, সেগুলোকে আমরা টাউয়ের ফাংশন হিসেবে লিখতে পারি, এই যেগুলোকে হলুদ করে দেখালাম। কিন্তু যে কোনো আরবিট্রারি পি পয়েন্টের জন্য তো আর তা পারি না, সেখানে টাউ কোত্থেকে আসবে? আচ্ছা, তাহলে আমাদের কাছে পি পয়েন্টের কোঅর্ডিনেটস গুলো রয়েছে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে ধরা যাক এই S1 ফ্রেমের যে অবজারভার, সেও তো এই ইভেন্টটাকে দেখতে পাবে, তারও তো চোখ আছে, এই পি পয়েন্ট থেকে আলো গিয়ে তার চোখেও তো পড়বে। কাজেই এবার সেও একটা ইভেন্ট, সেও তো, তারও তো নিজের স্পেস টাইম কোঅর্ডিনেট সেট করতে পারা চাই। সে আরবিট্রারি ফ্রেমের লোক, মানে সে অ্যাক্সিলারেটেড ফ্রেম টেমে আছে, সেটা বুঝলাম, ইনার্শিয়াল নয়, কিন্তু সেও তো চাইবে যে আমি একটা কোঅর্ডিনেট সেট করি যেটা দিয়ে পি পয়েন্টটাকে দেখানো যাবে, তাই না? হ্যাঁ স্যার। সেইগুলোকে, আচ্ছা আমি একটুখানি বড় হাত ছোট হাত করে দিই, নয়তো গুলিয়ে যাবে। আমরা এই এক্সটিটাকে ক্যাপিটাল না লিখে, আমি একটু খেয়াল করো যে আমি স্মল এক্স স্মল টি দিয়ে লিখছি। আর ধরো এই আরবিট্রারি অবজারভার এই পি পয়েন্টে যে কোঅর্ডিনেট সেট করবে, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটস অফ S0 ফ্রেম, মানে আমাদের ফ্রেম,
মানে আমরা এই কোঅর্ডিনেট সেট করছি, এই এক্স মিউ যেটা বলেছি। আর ওই আরবিট্রারি অবজারভার ধরো ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি কোঅর্ডিনেট সেট করছে সেম পি পয়েন্টের জন্য, ও যা দেখতে পাচ্ছে ওর রেফারেন্স ফ্রেম থেকে যেমন হবে, ঠিক আছে? এইগুলোকে আমি আর এক্স মিউ লিখছি না, আমার দরকার পড়বে না। মানে ও এক্স ভেক্টর আপাতত ওয়ান ডিমেনশনই ভাবো, জাস্ট এক্স স্পেস আর টি টাইম এরকম ভাবে ভাবি। তাহলে এইটা হচ্ছে আরবিট্রারি অবজারভার, সে এই কোঅর্ডিনেট সেট করছে। এইগুলো হচ্ছে স্পেস অ্যান্ড টাইম কোঅর্ডিনেটস set by the arbitrary, আমরা না বারবার এই আরবিট্রারি অবজারভার লিখতে গেলে অনেক সময় যাবে। আমি S1 অবজারভার লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ স্যার S1 লিখুন। S1 অবজারভার মানে আমরা এটা বলে রাখছি এখন থেকে, S1 অবজারভার মানে হচ্ছে আরবিট্রারি অবজারভার। মানে আরবিট্রারি অবজারভার হচ্ছে যেমন খুশি, সে অ্যাক্সেলারেটেড হতে পারে, ডিসিলারেটিং হতে পারে, ব্রেক ডান্সিং হতে পারে, শুয়ে থাকছে এরকম হতে পারে, যা খুশি হতে পারে, তাকে বলছি আরবিট্রারি অবজারভার। S1 অবজারভার কি কোঅর্ডিনেট সেট করছে সেগুলোকে আমরা নাম দিয়েছি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি, ঠিক আছে? এবার আমরা জানতে চাই যে এই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি ও যে লিখবে বা সেট করবে, এইটা কিভাবে ও সেট করবে, ওর কি চাই? ওর চাই যাতে ও ইউনিকলি সেট করতে পারে। ইউনিকলি মানে কি, যে ও একভাবে সেট করে নেবে এমন যাতে প্রত্যেক ইভেন্ট পয়েন্ট স্পেস টাইমের যে কোনো পি পয়েন্ট, এই পিটাতে একটা আরবিট্রারি পয়েন্ট, যে কোনো পয়েন্ট এরকম স্পেস টাইমের যে কোনো পয়েন্টই যেন ও এমন একটা মূলনীতি ঠিক করবে, মূলনীতি বোঝো তো, যে একটা কিছু একটা কায়দা, যেই কায়দায় স্পেস টাইমের প্রত্যেক পয়েন্টের জন্য ইউনিকলি ডিফাইন্ড তুমি ইভেন্ট পয়েন্টস বা ইভেন্ট কোঅর্ডিনেট দিতে পারবে, ঠিক আছে? মানে এক্স এবং টি যেন বোথ যেন ইউনিকলি ডিফাইন্ড হয়, এইটাই একমাত্র ক্রাইটেরিয়া। ও কিভাবে সেট করতে পারে এইটা আমরা জানতে চাইছি। বুঝতেই পারছো, ও একটা মুভিং জিনিস। ও আমরা যেমন বলতে পারো যে আমরা আমাদের যে ইনার্শিয়াল ফ্রেম, আমরা নিজেদের ফ্রেমে রেস্টে আছি এবং আমরা টোটাল স্পেস টাইমকে একটা স্টিক এবং একটা ক্লক দিয়ে করে ফেলতে পারি। মনে আছে কিভাবে বলেছিলাম আমরা কিভাবে সেট করি? আমাদের সেট করার মূলনীতি হচ্ছে, আমরা যেখানে কোনো এক জায়গায় হেড অফিস বসাবো সেটাকে অরিজিন বলবো, তারপরে ধরো 1 কিলোমিটার দূরে দূরে সব অবজারভারকে বসিয়ে রাখবো এবং সবার হাতে আমার সাথে সিনক্রোনাইজ করা ঘড়ি দেওয়া রয়েছে। সবার স্পেস টাইম ট্র্যাজেক্টরি বা সবার ওয়ার্ল্ড লাইন আমার সঙ্গে প্যারালালি উপর দিকে উঠছে। এবার সবাই এরকম আরবিট্রারি সবাই এরকম স্ট্রেট লাইনে আমার সাথে উঠছে, এটা বুঝতে পারছো? কারণ সবাই আমার রেসপেক্টিভ রেস্টে আছে, সবার টাইম একই ভাবে উঠছে, তাহলে সবার ওয়ার্ল্ড লাইন এরকম হবে। যে কোনো ইভেন্ট ধরো কোথাও একটা, এখানে যদি ইভেন্ট একটা ঘটে থাকে, তাহলে কি হবে, আমার কাছে এই যে অবজারভার, আমার মাইনে করা যে এজেন্ট, সে আমাকে বলে দেবে যে আমার হাতের ঘড়ির কোনো একটা সে T1 সময় এই ঘটনাটা ঘটেছে। ও শুধু আমাকে T1 এর কথাটা বলবে যে দেখো আমি দেখলাম T1 এ ঘটেছে। এবার আমি জানি যে এই হলুদ রঙের অবজারভারটা আমার X1 এ বসানো আছে, কাজেই এই ইভেন্টের কোঅর্ডিনেট হচ্ছে X1 T1। সিমিলারলি কিছুক্ষণ পরে আবার সবুজ রঙের একজন অবজারভার, সে বলবে জানো তো আমি এইখানে দেখেছি লোকটাকে, মানে ওই আরবিট্রারি অবজারভারকে। তাহলে আমি জানি যে সে বলবে যে আমি T2 সময় দেখেছি। আমি জানি কে আমাকে রিপোর্ট করছে, সাম X2 অবজারভার রিপোর্ট করছে, মানে তার পজিশনটা X2। কারণ কি, আমি তো জানি কোন অবজারভারকে আমি কোন পয়েন্টে বসেছি স্পেসে। কাজেই যে স্টেশন থেকে আমার কাছে রিপোর্ট আসছে, আমি সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছি সেই স্টেশনে ঘটনাটা ঘটছে এবং করসপন্ডিং সে আমাকে শুধু টাইমটা জানাচ্ছে। দিস ইজ দ্য মূলনীতি ফর আ ইনার্শিয়াল ফ্রেম, যে এইভাবে আমরা ইনার্শিয়াল অবজারভাররা স্পেস টাইমের যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট সেট করতে পারি, স্পেস এবং টাইম কোঅর্ডিনেট। তো এই লোকটা যে আরবিট্রারিলি চলছে, সে তো তার পক্ষে এটা করা মুশকিল, কারণ সে স্পেস টাইমে চলছে, মানে সাপোজলি সে, এবং সে ভেরিইং ভেলোসিটিতে চলছে, তার কোনো ওয়েল ডিফাইন্ড একটা সিঙ্গেল ইনার্শিয়াল ফ্রেম তো নয়। তারপরে সে যদি কাউকে তার থেকে দূরে কোথাও একটা বসায়, সে জানবে কি করে যে ও কখন কোন ভেলোসিটিতে আসে বা ইত্যাদি। তাহলে ওর পক্ষে আমাদের মতো এরকম সমান ভেলোসিটি, মানে সমান, দেখো আমার যদি ভেলোসিটি ফিক্সড হয়, তাহলে সেই ফিক্সড ভেলোসিটির আমি কতগুলো লোককে দূরে 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 বসাতে পারি, সবাইকে বলতে পারি তোরা ওই 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে বাইক চালাতে থাকবি, তাহলে সবাই আমার সাথে সিনক্রোনাইজ, সবাই আমার সাথে রেস্টে আছে। কিন্তু যার ভেলোসিটিটা ভেরি করছে, সে তো তার থেকে দূরের অবজারভারকে কি করে বলবে যে তুই আমার মতো 40 কিলোমিটার পার আওয়ার বেগে চালাবি, কারণ একটু বাদিতে সেই 40টা 45 হয়ে যাবে, কখনো 50 হয়ে যাবে, কখনো ডিরেকশন চেঞ্জ করবে। সেই কমিউনিকেশনটা তো দূরের লোকের পক্ষে করা সম্ভব নয়। আমরা পারছি কারণ আমরা সিঙ্গেল একটা ইউনিক ভেলোসিটিতে চলছি, কিন্তু ওই আরবিট্রারি অবজারভারের কাছে এই অপশনটা নেই। বুঝতে পারছো এই কথাটা? হ্যাঁ স্যার ঠিক। তার ফলে সে এরকম একটা এই যে ওপরের এই যেটা একে দেখালাম না, এই যে জিনিসটা, এই যেটা, এটাকে বলে হচ্ছে রিজিড রড অ্যান্ড ক্লক সিস্টেম। এটা দেখবে একটু পুরোনো রিলেটিভিটির বইতে অনেক জায়গায় এই কথা বলা থাকে, যে দ্য হোল স্পেস টাইম, ইনার্শিয়াল অবজারভাররা কি করে দ্য হোল স্পেস টাইম ইজ
মানে কভার্ড বাই আ গ্রিড অফ, দেখো এরভাবে বলি, হোল স্পেস টাইম ইজ কভার্ড বাই আ গ্রিড মেড অফ rigid rod and synchronized clocks. তার মানে কি রিজিড রড মানে কি, এই যে দেখো এই S0 থেকে আমি এবং আমার পরের যে অবজারভার তাদের মধ্যে একটা রিজিড রড, আরেকটা রিজিড রড, আরেকটা রিজিড রড, মানে প্রত্যেক দুটো অবজারভারের মধ্যে একটা রিজিড রড আছে। রিজিড রড ইন দ্য সেন্স সবাই নিজেদের মানে সবাই সবার সঙ্গে একটা ফিক্সড ডিস্টেন্স মেনটেন করে চুপ করে রয়েছে, নিজেদের রেসপেক্টে চুপ করে বসে রয়েছে। স্যার গ্রিডের পরে কি লিখলেন? গ্রিড গ্রিড, দাঁড়াও আমি মেড অফ আমার হাতের লেখা সেরকম। ওকে, গ্রিড মেড অফ রিজিড রডস অ্যান্ড সিনক্রোনাইজড ক্লকস। ঠিক আছে, এইটা হচ্ছে ইনার্শিয়াল অবজারভাররা এই মূলনীতিতে অবজার্ভ করে, কিন্তু আরবিট্রারি অবজারভার এটা পারবে না। তাহলে একে কোনো একটা কায়দা বার করতে হবে যাতে ও ইউনিকলি ডিফাইন করতে পারে, এবং সেটা দেখো ও যেহেতু মুভ করছে এবং র্যান্ডম ভেলোসিটিতে, তাহলে ওর পক্ষে মাইনে করে এজেন্ট রেখে সবাইকে সিনক্রোনাইজ ক্লক নিয়ে চলতে বলার অপশনটা নেই, যেমনটা আমাদের হাতে রয়েছে। আমাদের হাতে এই অপশনটা আছে, কিন্তু ওর হাতে এই অপশনটা নেই। যেই আরবিট্রারি চলতে শুরু করবে, দূরের অবজারভারটা কি হবে, এক তো ওর সঙ্গে সমান ভেলোসিটি রাখতে পারবে না, যেই ভেলোসিটিটা আলাদা হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি হবে, ক্লক গুলো ডিসিনক্রোনাইজড হয়ে যাবে, তার ফলে তারা যা রিপোর্ট করবে সেই টাইম গুলো ওর টাইমের সঙ্গে আর মিলবে না। আচ্ছা, তাহলে ও কায়দাটা কি করবে দেখো, ওর কায়দাটা হবে পুরোটাই ওর হাতের ঘড়ির টাইমের উপর ডিপেন্ড করে। ও কি করবে দেখো, ও এরকম ট্র্যাজেক্টরিতে চলছে। এবার খেয়াল করো, ট্র্যাজেক্টরির প্রত্যেক পয়েন্টে টাউটা ইউনিকলি নোন ওর কাছে, কারণ ও জানে ও কখন কখন, মানে ওর ট্র্যাজেক্টরির প্রত্যেক পয়েন্টের জন্য ওর হাতে ঘড়িতে ইউনিক টাইম ভ্যালু দেওয়া রয়েছে, কারণ ও তো প্রতি মুহূর্তে নিজের টাইমটা দেখতে পায়। তার মানে ওর কাছে একমাত্র অবজার্ভ করার জিনিস হচ্ছে, মানে একমাত্র ডেটা নেওয়ার উপায় হচ্ছে টাউ এর মাধ্যমে। ও শুধু বলতে পারে যে আমি কখন কোত্থেকে আলো এসে আমার চোখে পড়েছে। মনে আছে আমি বলেছিলাম ইনার্শিয়াল অবজারভারদের চোখে এসে আলো পড়ার দরকার নেই, কারণ দূর থেকে আলো পড়ার দরকার নেই, কারণ আমি দূরে লোক বসাতে পারি। কিন্তু আরবিট্রারি অবজারভার যেহেতু দূরে লোক বসাতে পারে না, ওর কাছে পুরোটাই হচ্ছে কখন কোন ইভেন্ট থেকে ওর চোখে আলো এসে পড়ে। দেখো, যে ইনার্শিয়াল অবজারভার সে যেহেতু মাইনে করে এজেন্ট রাখতে পারে দূরে দূরে যারা বসে থাকবে, এই যে ওপরে যে দেখালাম, তার ফলে এই ধরো এই যে ইভেন্ট পয়েন্টটা, এই যে সবুজ রঙের ইভেন্ট পয়েন্টটা, তার থেকে আলো এসে আমার চোখে পড়বে এই ব্যাপারটা আমার ভাবার দরকার নেই। আলো এসে হয়তো পড়বে, সে যখন পড়বে আমার সেটা ভাবার দরকার নেই। আমি জানি যে আমার এজেন্ট আমাকে বলে দেবে এখান থেকে রিপোর্ট করবে, কারণ ওই প্রত্যেক ইভেন্ট পয়েন্টেই আমার লোক বসে আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আলো এসে চোখে পড়া আর লোকটার আমাকে এসে রিপোর্ট করা, দুটোর মধ্যে পার্থক্য কি? তোমরা বলতে পারো আলো এসে চোখে পড়ার একটা স্পেসিফিক টাইম আছে, লোকটা কখন রিপোর্ট করবে, যখন করবে। আমার যখন ঘটনাটা ঘটেছে রিলেটিভিটির অঙ্কটা সঙ্গে সঙ্গে করতে হবে এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই। ডেটাটা কালেক্ট করে নিয়ে 2 বছর বাদেও তো আমি তার ক্যালকুলেশন বা তার থিওরি করতে পারি। বুঝতে পারছো? একটা ঘটনা যখন ঘটেছে তার ডেটাটা প্রিজার্ভ থাকাটাই জরুরি, সেটা দিয়েই আমি আমার থিওরি বার করে ফেলবো। আই উইল কালেক্ট দ্য ডেটা লেটার অ্যান্ড ডু দ্য থিং। আমার শুধু ডেটাটা যাতে ঠিক মেনটেন্ড হয়। ঠিক আছে, যেমন ধরো টাইকো ব্রাহে সব অবজার্ভ করেছে, তার অনেক বাদে তার ছেলের বয়সী কোপারনিকাস নাকি সরি কেপলার তার ল অফ আমাদের প্ল্যানেটারি মোশন বার করেছে। টাইকো ব্রাহে তো বার করেনি, ডেটাটা কালেক্ট করে রেখেছিল। বুঝতে পেরেছো? আমি জাস্ট ওই আমাদের ওই সেই প্ল্যানেটারি মোশনের কথা বলছি, এটা জানো তো? হ্যাঁ স্যার শুনেছিলাম। তাহলে এখানেও সেই একই কথা, যে ইনার্শিয়াল অবজারভারদের ক্ষেত্রে ডেটাটা কালেক্টেড হলো, এবার আমি পরে সেই ডেটা নিয়ে অ্যানালিসিস করবো, তার অঙ্ক করবো, এইসব করে থিওরি বার করবো। আরবিট্রারি অবজারভার যে কারণ কি, যে এই ইভেন্ট থেকে আলো এসে আমার চোখে পড়ছে এইটা আমার ভাবার দরকার নেই। কেন? কারণ এই ইভেন্টের যেখানে সেখানে আমার অবজারভার অবজার্ভ করে আমাকে টাইমটা বলে দেবে, আর আমি অবজারভারের লোকেশন জানি, কাজে ইভেন্টের টাইমের লোকেশন জেনে যাচ্ছি। কিন্তু এই যে আরবিট্রারি অবজারভার, এ তো কাউকে মাইনে করে রাখতে পারছে না, কারণ সে রাখলেই কি হবে, যেহেতু ভেলোসিটিটা ভেরিং, তার ক্লকটা ডিসিনক্রোনাইজড হয়ে যাবে। তাহলে ওর পক্ষে লোক বসানো সম্ভব না স্পেসের প্রত্যেক পয়েন্টে। ও কি করতে হবে, যেখানে একটা ঘটনা ঘটেছে সেখান থেকে লাইটের মাধ্যমে এসে আলো আমার এখানে চোখে পড়লো কখন, এই ব্যাপারটা ওর কাছে ইম্পর্টেন্ট। তাহলে সেই কারণে ওকে এই লাইট এসে পড়ার মূলনীতিটার উপর ভরসা করতে হবে। সেই ভরসা করেও কি করে করতে পারে দেখো ইউনিকলি। দেখো যে ও কি বলবে, যে যে পি পয়েন্ট থেকে পড়ছে এসে, এবার দেখো একটা আলো এসে
এবার আলো সবসময় 45 ডিগ্রিতে চলে, মানে আমাদের স্পেস টাইম ডায়াগ্রামে আলোর ট্রাজেক্টরি 45 ডিগ্রি, আমরা কাজে আমাদের স্পেস টাইম ডায়াগ্রামে তো করছি জিনিসটা, কাজে আমি 45 ডিগ্রি লাইন এঁকে নিচ্ছি। আমি ইনফ্যাক্ট পি পয়েন্টটাকে একটু কাছে করি, না হলে এই ছবিটা আঁকতে একটুখানি আনরুলি হয়ে যাবে। ধরো পি পয়েন্টটা এখানে আছে, এই তাহলে আলো এসে পড়লো, যখন ওর চোখে আলোটা এসে পড়বে যে মুহূর্তে, সেই মুহূর্তের কোনো একটা ইউনিক টাউ আছে ওর হাতে, ওর হাতের ঘড়িতে দেখে নেবে যে কখন ও টাউটা কোন টাউ ওয়ানে এসে ওর চোখে আলোটা পড়লো। আচ্ছা, ইনফ্যাক্ট এটা উল্টোটা ভাবো, যে ও একটা টর্চ জ্বালালো, সেই টর্চের আলোটা গিয়ে ইভেন্ট পয়েন্ট পি ওয়ানে পড়লো, পড়ে এখান থেকে রিফ্লেক্ট হয়ে আবার 45 ডিগ্রিতে ফিরে গিয়ে ওর চোখে গেল। তাহলে ও জানে যে কোন টাউ ওয়ানে ও আলোটা পাঠিয়েছিল আর কোন টাউ টুতে আলোটাও রিসিভ ব্যাক করলো। তুমি ভাবো যে অন্ধকার রাস্তা দিয়ে তুমি গাড়ি চালিয়ে যাচ্ছ, অন্য কিচ্ছু দেখতে পাচ্ছ না, শুধু তোমার হেডলাইটের আলোয় যেটুকু যেটুকু দেখা যায় সেটা দিয়েই তোমায় চলতে হবে। এইটা হচ্ছে এক্স্যাক্টলি সেই হেডলাইটের আলো। হেডলাইটের আলো একটা জিনিসে গিয়ে পড়বে, রিফ্লেক্ট করে আমার চোখে আসবে, আমি আন্দাজ করে নেবো যে তাতে কতটা দূরে আছে, কখন ব্রেক করতে হবে, কখন স্টিয়ারিং ঘোরাতে হবে, এটসেট্রা। তাই না? আমরা গাড়িতে যখন রাত্রিবেলা হাইওয়ে দিয়ে গাড়ি চালাই, হ্যাঁ স্ট্রিট স্যার। লাইট নেই, দোকানের আলো নেই, ফাঁকা, ধরো আমরা ধরো তোমার কি বলবো ওই কোনো একটা এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছি, যেখানে চারিদিকে খেলনার মাঠ, ধান খেতে সব, যেখানে তুমি কোনো আলো দেখতে পাচ্ছ না, তার ফলে এমনি ন্যাচারাল লাইটের রাস্তাটা আলোকিত তা নয়, তুমি আশপাশ কিছু দেখতে পাচ্ছ না। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি কিভাবে একটা জিনিসের রেফারেন্স পয়েন্ট পাবে? তোমার গাড়ির হেডলাইট জ্বালানো থাকবে, হেডলাইটের আলো গিয়ে কিছু একটাতে পড়ে রিফ্লেক্ট করে তোমার চোখে আসবে, তুমি তখন বুঝতে পারবে যে হ্যাঁ জিনিসটা ওখানে আছে। এই যে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, বা আমি না, আরবিট্রারি অবজার্ভার গাড়ি চালিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এবার আমরা গাড়ি চালানোর সময় টাইম স্পেস কোঅর্ডিনেট ঠিক করি না, কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং তার ইকুইভ্যালেন্টই একটা জিনিস করছি, আমরা আন্দাজে আন্দাজে চলছি আর কি। ঠিক আছে? এই মূলনীতিটা ব্যবহার করেই দেখো ও কোঅর্ডিনেটস গুলো সেট করতে পারে। ও কি বলবে যে টাউ ওয়ান সময় আমার মানে ও, আমি যখন আমার বলছি, এবার আমি এই আরবিট্রারি অবজারভারের বয়ানে বলছি যে টাউ ওয়ান টাইমে আমি ফোটনটাকে পাঠিয়েছি আর টাউ টু টাইমে ফোটনটাকে রিসিভ করেছি। তাহলে যে এক্স কোঅর্ডিনেট আমি সেট করব সেটা হবে কিরকম দেখো, কি হওয়া উচিত, লাইটের স্পিড সি আমি জানি, তাহলে কি করি, ও টাউ ওয়ান টাইমে আছে, তাহলে টোটাল টাইম যেটা ট্রাভেল, মানে লাইটের টোটাল ট্রাভেল টাইমটা কত, টাউ টু মাইনাস টাউ ওয়ান, আর সি স্পিডে গেছে, এই ডিস্টেন্স ডিভাইড বাই টু, এটাকেও বলে দিল আমার এক্স কোঅর্ডিনেট। কেন বাই টু, ডিভাইড বাই টু না করে ডিভাইড বাই থ্রি করলেও হতো, ও ইউনিকলি ডিফাইন করলো এভাবে। টাউ ওয়ান টাইমে একবারে আলোটা নিচ্ছে। বেরিয়ে গেল, ধরো আমার হাতের ঘড়ির 5টার সময় আলো, আমি আরবিট্রারি অবজারভার, মানে আমরা এখন আরবিট্রারি অবজারভার এভাবে ভাবো, তাহলে আমার হাতের ঘড়ির 5টার সময় ফোটন পাঠিয়েছি আর 6টার সময় ফোটনটাকে রিসিভ করেছি, তাহলে ফোটনটা গিয়ে কোথাও একটা ধাক্কা খেয়ে আমার চোখে ফিরে আসছে, এইটার টাইম ইন্টারভ্যালটা হচ্ছে টাউ টু মাইনাস টাউ ওয়ান, এতটা সময় ফোটনটা লাগিয়েছে, আর ফোটন আমার ফ্রেমেও সি ভেলোসিটিতেই চলে, তাহলে টোটাল ডিস্টেন্সটা সি ইন্টু টাউ টু মাইনাস টাউ ওয়ান হবে। হ্যাঁ, আর ওই যে ফিরে আসার জন্য। এবার আমি তো নিজের মোশনের কথা জানি না, আরবিট্রারি অবজারভার হোক যেই হোক, সে তো নিজের মোশন তো জানে না, হ্যাঁ বুঝতে। তাহলে সে কি করবে, সে নাইভলি জাস্ট এইটা সেট করবে যে সি ইন্টু টাউ টু মাইনাস টাউ ওয়ান বাই টু, আমি দেখছি যে টোটাল লাইটে যেতে আসতে এত সময় লেগেছে, তাহলে আমি জাস্ট বাই টু করে দেবো, বলবো ওই ডিস্টেন্স হলো। এবার একটা তোমরা এখানে ভাবতে পারো যে দেখো, এ তো আসলে তো তোমার যতক্ষণে এসে লাইট পড়বে টড়বে ডিস্টেন্সটা তো তার থেকে বদলে যাবে বা ইত্যাদি, বদলে যাক, যে ডিস্টেন্সটা বদলে যাচ্ছে সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম থেকে ডিস্টেন্সটা বদলে যাচ্ছে, কারণ অবজারভার মোশনে আছে আমাদের ফ্রেম থেকে, মানে S0 ফ্রেম আমাদেরকে মুভ করতে দেখছে, এখন তো আমরা আরবিট্রারি অবজারভার বলছি নিজেদেরকে, তাহলে আমাদেরকে মুভ করতে দেখছে S0 ফ্রেম, আমরা কিন্তু আমাদেরকে মুভ করতে দেখছি না, তারপরে আমি এরকম একটা সেট করব। আর টাইমটা কত সেট করব, টাইমটা সেট করব হচ্ছে দেখো, যে আমার ঘড়ির 5টায় পাঠিয়েছি আর আমার ঘড়ির 6টায় আমার চোখে ফিরে এসছে, তাই তো? তাহলে মাঝখানে এইটাকে যদি আমরা মাঝখানের পয়েন্ট বলি, তাহলে করসপন্ডিং যখন ওইখানে গিয়ে টাচ করেছিল লাইটটা, যখন রিফ্লেক্ট হয়েছে তার টাইমটাকে আমরা কি বলবো, 5টা প্লাস 6টা হচ্ছে 11টা বাই টু, 5:30। 5টার সময় পাঠিয়েছি, 6টার সময় চোখে ফেরত পেয়েছি, তার মানে 5:30টার সময় ধাক্কা খেয়েছে, কারণ আমি তো ডিস্টেন্সটাকে সমান ভাবছি, এভাবে সেট করেছি। হ্যাঁ ঠিক। হ্যাঁ তাহলে টাউ ওয়ান প্লাস টাউ টু ডিভাইড বাই টু, এইভাবে বলবো। এভাবে বললে বেশ একটা লজিক ভাব আসে। স্যার স্যার এবার স্যার ওই খেয়াল কর, 3/2টা একটু বলুন, মানে এই 2 দেখো, কেন এই লিখলেন? হ্যাঁ, টু কেন লিখলাম, এই যে টাউ টু মাইনাস টাউ ওয়ান হচ্ছে দ্য টোটাল টাইম টেকেন বাই লাইট টু মুভ,
তাহলে লাইট হ্যাজ মুভড সি ইন্টু টাউ টু মাইনাস টাউ ওয়ান। দেখো এইটাই হচ্ছে ইউনিক ভ্যালুটা করসপন্ডিং টু দ্য টু টাইম ইন্টারভালস টি টু আর টি ওয়ান। এবার তাকে আমি 3 দিয়ে 5 দিয়ে 3.5 দিয়েও ভাগ করতে পারতাম, কিন্তু আমি 2 দিয়ে ভাগ করছি কেন? ওটা বাই চয়েস। আমি 2 দিয়ে ভাগ করলে একটা বেশ লজিক্যাল জিনিস হয় যে আমি টোটাল যেটা দেখেছি, মানে টোটাল আলোটার এত টাইম লেগেছে, যতটা আমি ধরে নিচ্ছি আমার থেকে একটা ইউনিক ডিস্টেন্স, আমি তো ইউনিকলি ডিস্টেন্সটা ডিফাইন করতে চাই। এটা ডিভাইড করতে পারি, আমি পাই দিয়েও ডিভাইড করতে পারি, কিন্তু তাতে নর্মাল ডেফিনেশন অফ ডিস্টেন্স ব্যাপারটা যেরকম ভাবে আমরা ভেবে অভ্যস্ত, তার থেকে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। বাই টু করলে কি হচ্ছে দেখো, যে এই যে আরবিট্রারিলি মুভিং যে অবজারভার, সে কি দেখছে? সে তো নিজের মোশনটা দেখছে না। সে বলছে আমি টোটাল আলোটা 1 ঘন্টা যেতে আসতে লেগেছে, তাহলে যেতে আসতেটাকে আমি সমান করে ভাবি এবং 2 দিয়ে ভাগ করে দিই। অ্যাকচুয়ালি কিছু দিয়ে ভাগ না করে যদি এরকম রেখে দিতাম, হ্যাঁ তাহলে সেটাই একটা ইউনিক কথাই হতো। কারণ দেখো এই পি পয়েন্টের জায়গায় যদি কিউ পয়েন্ট হয়, তার করসপন্ডিং আমাকে আলো পাঠাতে গেলে আরেকটু আগে থেকে পাঠাতে হবে যাতে কিউ পয়েন্টে রিফ্লেক্টেড হয়। ধরো কিউ পয়েন্টে হচ্ছে এখান থেকে এখানে ফিরবে, টাইমটা আলাদা হয়ে যাবে, সেটাও আগেন আরেকটা ইউনিক কিউ পয়েন্ট হবে। কাজেই এই টি টু মাইনাস টি ওয়ান ইজ দ্য ইউনিক থিং ফর মি। এবার তাকে আমি সি দিয়ে গুণ করা, 2 দিয়ে ভাগ করা, এই যে ব্যাপারটা, এটা করছি কেন? যাতে আমার যে ন্যাচারাল সেন্স অফ ডিস্টেন্স বলতে আমরা যা বুঝি, সেই ব্যাপারটা যেন এই ক্যাপিটাল এক্স এও রিফ্লেক্টেড হয়। জায়গায় যাচ্ছে না, মানে আমি পি থেকে রিফ্লেক্ট মানে হ্যাঁ, দুটো জায়গায় তো যাচ্ছে। তো কিন্তু এই যে দুটো জায়গা, সেই দুটো জায়গা তো S0 ফ্রেমের রেসপেক্টে যে যাচ্ছে। এই আরবিট্রারি অবজারভার তো জানে না যে সে জায়গা চেঞ্জ করছে। মনে করে দেখো, প্রপার টাইম যখন করতাম, তার ওয়ার্ল্ড লাইনের উপর দুটো ঘটনা ঘটেছে, সে তো সবসময় নিজের রেস্ট ফ্রেমে একই জায়গায় রয়েছে। মানে এটা S0 সাপেক্ষে এক্স আর টিটা মাপা হলো। এই রে, S0 সাপেক্ষে মাপা কিছুই হচ্ছে না। এই এক্স আর টি তো S0 কথা নয়। S0 তো কিছুই এখানে ভূমিকা নেই। S1 S0 তো হচ্ছে ইনার্শিয়াল S1 ফ্রেম, এ আমরা দেখে রেখেছি। হ্যাঁ মানে এইটা দেখছে কে? মানে S0 দেখছে তখন। দেখো S0 তো দেখছেই, S0 তো সবটাই দেখছে, কিন্তু এই আরবিট্রারি অবজারভারও তো পি পয়েন্টটাকে দেখতে পাচ্ছে আলো হেডলাইট জেলে। হ্যাঁ আমাদের প্রশ্ন হচ্ছে যে এই পি পয়েন্টটাকে আরবিট্রারি অবজারভার কি কোঅর্ডিনেটস এবং কি টাইম সেট করবে এবং আচ্ছা কি আচ্ছা, বুঝতে মূলনীতিতে পেরেছি। সেট করবে। সেই মূলনীতিটা বলছি এরকম করি যে ওই ও আরবিট্রারি অবজারভার একটা হেডলাইট জ্বালিয়ে রাখবে, আলোটা গিয়ে যখন পি থেকে রিফ্লেক্ট হয়ে আবার ওর চোখে আসবে, ও কি দেখতে পাচ্ছে? আমার টাইম টি টু টি ওয়ানে পাঠিয়েছি, আমার টাইম টি টু তে রিসিভ করেছি, আমি তো আমার জায়গাতেই আছি। বুঝতে পারছো না? S0 ফ্রেম দেখতে পাচ্ছে যে গাড়িটা চলছে, গাড়ি যে চালাচ্ছে সে তো গাড়ির বাইরে জানলা ফান্না দিয়ে আমি কিছু তো দেখছি না, আমি তো অন্ধকার, চারিদিকে অন্ধকার। আমি শুধু পি পয়েন্টের অবজারভেশন করে সেখানে একটা কোঅর্ডিনেট সেট করতে চাই, মানে এই যে S1 ফ্রেমের যে অবজারভার, ঠিক আছে? তাহলে সে কি করে সেট করবে? সে হেডলাইট জ্বালিয়ে রেখেছে, হেডলাইট যখন যেখান থেকে রিফ্লেক্ট হয়ে আসছে ও শুধু দেখছে। মানে হেডলাইট বলে ভেবো না, ভাবো আমি একটা ফোটন পাঠাচ্ছি টি1 সময়, আর সেই ফোটনটাকে টি2 সময় ব্যাক করে পেলাম। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? ফোটনটা টি1 সময় গেছে আর টি2 সময় ফেরত এসছে, তাহলে ফোটনের ফ্লাইট টাইম টি2 মাইনাস টি1। ফোটনের স্পিড আমি জানি, সেটা হচ্ছে সি। তাহলে আমি বলবো ফোটনটা টোটাল সি ইন্টু টি2 মাইনাস টি1 গেছে। স্যার বুঝতে পেরেছি, কিন্তু ছবিটার সাথে কানেক্ট করতে পারছি না ঠিক। কোন ছবিটার সাথে? এই যে ছবিটার সাথে? এই হ্যাঁ, তো এসএফ ট্র্যাজেক্টরি, ফ্রেমের সাথে। এই কি পয়েন্ট, এই ফোটন পাঠালাম, এই ফোটন রিসিভ করলাম। এবার এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে S1 ফ্রেমের তো পজিশন চেঞ্জ হয়নি। S1 ফ্রেমের পজিশন চেঞ্জ হয়েছে, S0 ফ্রেম দেখতে পাচ্ছে যে পজিশনটা চেঞ্জ হয়েছে, এখানে ছিল আর পরে আবার এখানে কোথাও একটা চলে গেছে। কিন্তু S1 ফ্রেমের তো নিজের রেসপেক্টে পজিশন চেঞ্জ করা সম্ভব নয়। রেস্ট ফ্রেমে পজিশন চেঞ্জ হবে কি করে? যে অবজারভার এখানে আছে সেই অবজারভারই তো এখানেও রয়েছে, হ্যাঁ স্যার। এবং সে নিজের S1টা কি ওই অবজারভারের রেস্ট ফ্রেম। রেস্ট ফ্রেমে সে চুপ করে একই জায়গায় আছে বলে ভাববে না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে সে তো আমার থেকে ইনপুট দিচ্ছে না, সে তো নিজের ফ্রেমে যা দেখতে পাচ্ছে তাই দিয়ে হিসাব করবে। তাহলে সে বলবে আমি এই আলোটার এই সময় দিয়ে গেছে এসছে, এই আলোর ভেলোসিটি তাহলে এই ডিস্টেন্স, আর গেছে আর এসছে, আমার পজিশন তো আমি নিজের জায়গাতেই বসে আছি, তাহলে আমি 2 দিয়ে ভাগ করবো। আর টাইমটাও আমি 5টার সময় পাঠিয়েছি, 6টার সময় দেখেছি, তাহলে মাঝখানে কোথাও একটা রিফ্লেক্ট হয়ে এসছে। আমি তো যেহেতু ভাবছি যে সমান দূরেই আমার থেকে আছে সে, কারণ আমি S1 মানে আমি বারবার আমি আর আরবিট্রারির মধ্যে গুলিয়ে ফেলছি। মানে ওই আরবিট্রারি অবজারভার বলবে কি যে আমি তো এক জায়গাতেই আছি, তাহলে লাইটটা গিয়ে রিফ্লেক্ট হয়ে এসছে মাঝখানে, আমি 5টায় পাঠিয়েছি 6টায় পেয়েছি, তাহলে নিশ্চয়ই 5:30টার সময় রিফ্লেক্ট হয়েছে। এভাবেও টাইম সেট করবে।
এবার দেখো যে এইটাকে আমাদের একটা S0 পার্সপেক্টিভ থেকে দেখে মনে হতে পারে যে এটা তো ভুল হচ্ছে, কারণ আসলে তো সমান ডিস্টেন্সে নেই। তোমরা যেটা ভাবো, যেটার জন্য তোমাদের ভীষণ অস্বস্তি হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। যে আমাদের ফ্রেম থেকে ব্যাপারটা কি হচ্ছে খেয়াল করো, আমি সেটা আবার রাখি। যে আমাদের ফ্রেম থেকে ধরো এই হচ্ছে আরবিট্রারি অবজারভার, একটু লাইট কোণের বাইরে চলে গেল, সেটাকে ইগনোর করি। এই হচ্ছে পি পয়েন্ট। যখন আলো পাঠালাম তখন আমার সঙ্গে এই পি পয়েন্টের মানে সরি, আমি আবার বলছি, আবার আরবিট্রারি অবজারভারের সঙ্গে S1 এর সঙ্গে পি এর ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ফ্রেম থেকে এই রকম। আর যখন রিসিভ করলো, লাইট জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। লাইট তো অন্য কোনো অ্যাঙ্গেলে যায় না, সবার ফ্রেমেই তো 45 ডিগ্রি। তাহলে লাইট গিয়ে এখানে রিসিভড হলো, এই সময় ডিস্টেন্সটা হচ্ছে এইটা, কাজেই ভয়ঙ্কর ডিস্টেন্স চেঞ্জ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ স্যার। এইটাই তো তোমরা বলতে চাইছো। কিন্তু এই যে ডিস্টেন্স চেঞ্জ হয়ে গেছে, এটা কোন ফ্রেম বলবে? S0 বলবে, S1 থোড়ি বলবে। S1 তো জানে যে আমি আমার জায়গাতে বসে আছি। যেমন আমরা বলছি যে আমরা আমাদের জায়গাতে বসে আছি। যখন তুমি ঘরে বসে বসে একটা সিনেমা দেখো, তখন তো পৃথিবী তোমাকে নিয়ে সূর্যের চারপাশে কয়েক পাক সরে যাচ্ছে, কিন্তু তুমি কি তাই বলে বলো যে সিনেমাটা আমি এক জায়গায় দেখতে শুরু করছিলাম, আরেক জায়গায় শেষ করলাম? তা তো বলি না। কাজেই সেই সেন্সে আমার এইভাবে টাইম আর স্পেস কোঅর্ডিনেট ঠিক হলো, আরবিট্রারি অবজারভার এই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি বলবে, এটা বোঝা যাচ্ছে। এবার আমাদের চাই কি? আমাদের এবার যেটা চাই সেটা হচ্ছে এই যে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল টি আছে, এর সঙ্গে আমাদের যে এক্স মিউ, অর্থাৎ আমাদের যে স্মল এক্স আর স্মল টি আমরা সেট করেছিলাম ওই সেম পি পয়েন্টের জন্য, এই যে পি পয়েন্টটার জন্য, সেইটাকে আমরা রিলেট করতে চাই যে হাউ দিস এক্স অ্যান্ড টি উইল বি কানেক্টেড টু দ্য স্মল এক্স অ্যান্ড স্মল টি। এইটা যদি জানতে পারি, তাহলে আমরা কি জেনে যাব যে S0 ফ্রেমের যে কোঅর্ডিনেটস যারা হচ্ছে এক্স মিউ, আর S1 ফ্রেমের যারা কোঅর্ডিনেটস অর্থাৎ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি, হাউ দিস টু আর রিলেটেড, মানে ট্রান্সফরমেশন রিলেশন কানেক্টিং আওয়ার ইনার্শিয়াল ফ্রেম উইথ অ্যান আরবিট্রারি ফ্রেম। তাহলে এইটা যদি জানতে পারি, তাহলে আমাদের ভয়ানক সুবিধা হবে। দেখো যে এই আরবিট্রারি ফ্রেমের জন্য যদি রিলেশনটা জেনে যাই, তাহলে সেই আরবিট্রারি ফ্রেমকে জাস্ট কনস্ট্যান্ট ভেলোসিটি ফ্রেমে কনভার্ট করে দিলেই লরেন্স ট্রান্সফরমেশন চলে আসবে, যদি আমরা এটা ঠিক ঠিক লজিকে করে থাকি। রিলেটিভিটির নিয়ম অনুযায়ী করছি, লাইটের স্পিড ফিট দিয়ে করছি, ইউনিকলি যদি ডিফাইন করতে পেরে থাকি, এই যে যেটা ডেফিনেশন দিলাম, যা যুক্তিতক্ক তোমাদের বললাম, সেটা যদি প্রপার ঠিক ঠিক হয়ে থাকে, তার ক্রস চেকটা কি হবে যে এই রিলেশন যা পেলাম, এখান থেকে আমরা ওই S1টাকে কনস্ট্যান্ট ভেলোসিটির ফ্রেম হিসাবে যদি কোনোভাবে চেঞ্জ করে দিতে পারি, তাহলে ফটাং করে লরেন্স ট্রান্সফরমেশন চলে আসবে, যেটা তোমরা চেনো। সেইটা করতে হ্যাঁ চাইছি। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, সেটা করতে চাইছি, সেটা করার কায়দাটা দেখা যাক কি করা যায় তার জন্য। তাহলে কি কি বেরিয়েছে আমাদের? ক্যাপিটাল এক্সটা হচ্ছে τ2 মাইনাস τ1 ইন্টু c/2, আর ক্যাপিটাল টি হচ্ছে τ2 তাও প্লাস τ1/2। আচ্ছা, আমি যা করতে যাচ্ছি, তোমরা এখান থেকে τ2 অ্যাজ এ ফাংশন অফ ক্যাপিটাল এক্স টি আর τ1 অ্যাজ এ ফাংশন অফ ক্যাপিটাল এক্স টি বার করে ফেলো। এটা পারার কথা। দেখো দুটো ভেরিয়েবল, এখানেও দুটো ভেরিয়েবল, তাহলে এইটা লিখতে পারার কথা। এটা বার করে ফেলো। আচ্ছা দাঁড়াও, τ1টা হচ্ছে কি যেন, CT minus x by c. আরে ওই তো একই হলো। বলো আরেকবার বলো। CT minus x by c. সিটি এরকম, হ্যাঁ, তারপর মাইনাস মাইনাস x পুরোটার আচ্ছা পুরোটা বাই c হোল c পুরোটার বাই c। আচ্ছা, তার মানে হচ্ছে মানে টি, আচ্ছা টি মা- দিয়ে, t minus x by আচ্ছা c. টি মানে দেখবে আমি সেটাই বলছি। এটা বলবো ওটা। তাও তো ঠিক আছে বলছি। তাহলে এটা হবে টি প্লাস এক্স বাই সি নিশ্চয়ই, হ্যাঁ স্যার। হ্যাঁ এর মধ্যে আসছে। হ্যাঁ আচ্ছা স্যার, হ্যাঁ। আচ্ছা, এইবার এরপরে আমরা কিভাবে এর থেকে এগোতে পারি সেটা একটুখানি ভাবি। এই জায়গাটার পরেই আমি ব্যাপারটাকে একটু গুলিয়ে ফেলি প্রতি বছর। এনিওয়ে দেখি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে এবার এই যেখান থেকে ও পাঠালো আলোটা আর যেখানে রিসিভ করলো, এইগুলোই তো τ1 আর τ2 ছিল ছবিটাতে। আচ্ছা, এবার দেখো এইগুলোর করসপন্ডিং যে আমাদের যে x1 t1, এইটা তো আমরা জানি, আর করসপন্ডিং এখানের যে x2 t2, সেটা আমরা জানি। আমি আর সি সি লিখছি না আগের সামনে, কোঅর্ডিনেটটা তোমার এই সিটি1 সিটি2 আছে, বাট এনিওয়ে সিটাকে, হ্যাঁ চাইলে সিটি1ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো আমাদের জানা, মানে আমরা তো ওর সমস্ত ইয়েগুলোই জানি, কারণ আমরা তো ট্র্যাজেক্টরিটাকে চিনি। তো আমরা যেহেতু এক্স মিউ অ্যাজ এ ফাংশন অফ টাউ জানি, ওই যে প্যারামেট্রাইজেশনের কথা বলেছিলাম, তার ফলে
করসপন্ডিং এক্স মিউ যখন টাউটা টাউ 1 আর এক্স মিউ যখন টাউটা টাউ 2 এগুলো জানি। মানে এই কোন ইভেন্ট পয়েন্ট থেকে E1 ইভেন্ট পয়েন্ট থেকে আলোটা পাঠিয়েছে আর E2 ইভেন্ট পয়েন্টে আলোটা রিসিভ করেছে, সেই E1 আর E2 ইভেন্ট পয়েন্টের স্পেস টাইম কোঅর্ডিনেট গুলো আমাদের জানা। এইটা বোঝা গেল তো, যে E1 আর E2 হচ্ছে যে পয়েন্ট থেকে আলো সেন্ডিং আর যে পয়েন্টে আলো রিসিভিং যে ইভেন্টে, সেই ইভেন্ট গুলো যেহেতু আমরা ওর সমস্ত স্পেস টাইম ট্রাজেক্টরিটাকেই জানি, তাহলে টাউ 1 টাইমে ওর কত এক্স মিউ আর টাউ 2 টাইমে কত এক্স মিউ এগুলো জানি, অর্থাৎ x1 t1 x2 t2 সেগুলোই তো এক্স মিউ আর টাউ 2 আর টাউ 1, হ্যাঁ স্যার। তাহলে এগুলো আমাদের জানা আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা তথ্য ব্যবহার করব যে লাইটের মাধ্যমে কমিউনিকেশনটা হচ্ছে, তার মানে ওই 45 ডিগ্রির ব্যাপারটা রয়েছে আর কি, ঠিক আছে? তাহলে খেয়াল করো যে আমরা এইটা বলছি তাড়াতাড়ি, আমরা বলছি E1 তার ইভেন্ট পয়েন্ট E1 এর কোঅর্ডিনেটস কি আমাদের ফ্রেম থেকে হচ্ছে x1 t1, E2 র কোঅর্ডিনেট হচ্ছে x2 t2 ফ্রম ফ্রেম S0, মানে আমাদের অবজারভেশন অনুযায়ী ওর ইভেন্ট পয়েন্ট গুলো, মানে আলো এটা হচ্ছে লাইট সেন্ট এই E1, আর E2 হচ্ছে লাইট রিসিভড, এটা হচ্ছে E2। আলো পাঠানো আর রিসিভ করার ইভেন্ট গুলোকে আমরা চিনি আমাদের কোঅর্ডিনেট টাইম অনুযায়ী এবং আমাদের স্পেস কোঅর্ডিনেট অনুযায়ী কত কত সেটা জানা আছে। স্যার ছবিতে আমরা E1 টা ওই পি এর জায়গায় লিখলাম না? E1 টা লিখলাম, দেখো E1 টা হচ্ছে যখন আলোটা পাঠানো হয়েছে, যখন আলোটা পাঠানো হলো সেই সময় x1 কোঅর্ডিনেট t1 টাইম আমাদের ফ্রেম থেকে, হ্যাঁ আর যখন করছি পি এর কোঅর্ডিনেট চাইছি না, আমাদের পি এর কোঅর্ডিনেট xt জানা আছে। হ্যাঁ ওটাই পি এর কোঅর্ডিনেট আমরা কত বলছি সেটা তো হচ্ছে xt, তার তো x1 t1 ব্যাপার নয়। রিসিভ করছে যখন সেইটার কোঅর্ডিনেট কত x2 হ্যাঁ ঠিক আছে স্যার। পি এর কোঅর্ডিনেট নিয়ে কোনো সমস্যা নেই, আমরা কানেক্ট করতে চাইছি এই x আর t এর সঙ্গে ওর যে ডিফাইন করা যে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি এগুলোকে। খেয়াল করো কোনটাকে কি বলা হচ্ছে, এই যে এক্সটি হলুদ রঙের এক্সটি যেটা করেছি সেটা হচ্ছে এইটা। আমরা কি করছি যে কোনো দেখো আসলে কি করতে চাইছি, আমরা স্পেসের যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট পি নিয়েছি ইভেন্ট পয়েন্ট, সেই পি পয়েন্টের আমাদের ফ্রেম থেকে কোঅর্ডিনেট হচ্ছে ক্যাপিটাল স্মল এক্স স্মল টি, আর ওই আরবিট্রারি অবজারভার S1 এর ফ্রেম থেকে ওর সেট করা কোঅর্ডিনেট হচ্ছে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি। আই ওয়ান্ট টু সি দ্য কানেকশন অর ট্রান্সফরমেশন রিলেশন, সেটার দিকে এগোতে চাইছি এইসব করে। আচ্ছা, আর এবার আমার ফ্রেম থেকে যেহেতু আমি আরবিট্রারি অবজারভারকেও দেখছি এবং স্টাডি করছি, কাজে আমি ওই আরবিট্রারি অবজারভার কখন আলো পাঠিয়েছিল আর কখন আলো রিসিভ করলো সেগুলো জানি, কারণ আরবিট্রারি অবজারভারের ফ্রেমে যাই ঘটছে সব জায়গাতেই তো আমার ফ্রেমের কোনো না কোনো লোক বসে আছে, তারা আমাকে রিপোর্ট ব্যাক করছে। আরবিট্রারি অবজারভার তো আমাকে না জানিয়ে কিছু করতে পারছে না, তাই না? আমি তো ইনার্শিয়াল, আমি স্পেস টাইমের প্রত্যেক পয়েন্টে লোক বসিয়ে রেখেছি, কাজে আমার চোখে দিয়ে তো কিচ্ছু করা সম্ভব নয়। এই ওর আলো পাঠানো এবং আলো রিসিভ করা স্পেস টাইম কোঅর্ডিনেট পয়েন্ট গুলো জানি। তাহলে দেখো আমি সেখান থেকে এই জিনিসটা বলতে পারি, কি বলতে পারি ভাবা যাক, সেটা হচ্ছে আলোটা গিয়ে কোথায় গুঁতো খেয়েছে সেটা আমার ফ্রেম থেকে কি এক্সটি, এটা পি পয়েন্টে গিয়ে আলোটা রিফ্লেক্ট হয়েছে, আলো রিফ্লেকশন পয়েন্ট হচ্ছে এক্সটি। তাহলে আমি দেখো এরকম একটা রিলেশন লিখছি, x1 থেকে x এ গেছে আলো, কত সময় নিয়েছে আমার ফ্রেম থেকে ক্যালকুলেশন হচ্ছে, টি তে গিয়ে আলোটা পি তে পৌঁছেছে আর T1 থেকে আলোটা বেরিয়েছিল, দেখো ঠিক আছে কিনা। আলোটা আমার ফ্রেম থেকে আমি কি দেখলাম, T1 টাইমে বেরোলো, টি টাইমে গিয়ে পি তে ধাক্কা খেলো, সি স্পিডে যাচ্ছিল, তাহলে c ইন্টু t minus t1, দিস ইজ দ্য টাইম টেকেন, দিস ইজ দ্য ভেলোসিটি c or speed c, দিস ইজ দ্য ডিস্টেন্স। কি কোনো ক্ষতি নেই? না স্যার। লিখতে পারি তো, লিখতে পারি। আবার অন্যটা আরেকটা লিখতে পারি, ওই যে এক্স পয়েন্টে রিফ্লেক্ট হলো, এক্স টি তে রিফ্লেক্ট হয়ে x2 t2 তে গেছে, তার মানে আমি আবার কি লিখবো, আমি লিখবো x2 মাইনাস এক্স, সেটা হচ্ছে c t2 মাইনাস টি, একই জিনিস। এবার অন্য দুটো পয়েন্টের মধ্যে কম্পেয়ার করলাম, একবার কম্পেয়ার করলাম এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টের মধ্যে আলো যাওয়া, আরেকবার কম্পেয়ার করলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে আলো যাওয়া। কে কম্পেয়ার করলাম? আমরা S0 ফ্রেমের লোকরা কম্পেয়ার করে লিখলো এসব।
কারণ এই ডেটাগুলো সবই S0 ফ্রেমের কাছে আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে চাইবো, আমরা এখান থেকে দেখো যদি xt আর x1 t1 কে একদিকে নিই, ধরো এই টিটাকে এদিকে নিয়ে আসি আর এই x1 টাকে ওদিকে নিয়ে যাই, দেখো রিলেশনটা কেমন হয়। এই অ্যালজেব্রাটা গুলো তোমরা একটু নিজেরা করে দেখো কি হবে। x মাইনাস সিটি সমান সমান x1 মাইনাস ct1, আর পরেরটা থেকে আমরা x কে ওদিকে নিয়ে যাব আর t2 কে এদিকে নিয়ে আসবো। তাহলে কি হবে, এটা হবে হচ্ছে x মাইনাস সিটি, সেটা হয়ে যাবে কি জানো x2 মাইনাস ct2। হ্যাঁ স্যার ঠিক একই আছে। তো দাঁড়ালো বোধহয়, দুটোই x মাইনাস সিটি দাঁড়ালো। ঠিক করেছি তো, এখানে কিছু ভুল টুল করেনি তো? দেখে নাও তো একটু ভালো করে দেখি। T2 তে গেছে, মানে টি সময় রিফ্লেক্ট হয়ে T2 তে পৌঁছেছে, তাহলে T2 মাইনাস টি হচ্ছে টাইম টেকেন, c ভেলোসিটি যাচ্ছে x থেকে x2 তে পৌঁছেছে। আচ্ছা, কিন্তু আমি কি এখানে একটুখানি ভুল করেছি। এখানে দেখো একটা জিনিসে ভুল হয়েছে। কিসে ভুল হয়েছে দেখো, এই যে x2 ইজ স্মলার দ্যান x, এইটা তো x পয়েন্ট। তাহলে আমি যখন x2 মাইনাস x করছি, আমি তো কাইন্ড অফ একটা ভেক্টোরিয়াল জিনিস করে ফেলেছি। আমাকে আমরা সিম্বল মাইনাস সাইনটা দিতে হবে না? c ভেলোসিটি অ্যাকচুয়ালি তো c স্পিড, তার ফলে আসলে তো এখানে যখন গেছে তখন তো ডান দিকে গেছে। তারপর মানে এই যে দেখো x1 থেকে x1 থেকে x এ গেছে, ডিরেকশনটার জন্য। x1 থেকে x এ গেছে এদিকে, তারপর x থেকে x2 তে আসতে উল্টো দিকে, তাহলে একটা মাইনাস সাইন দিতে হবে। এই মাইনাস সাইনটা মিস করে গেছিলাম। তাহলে মাইনাস সাইনটা ইনক্লুড করলে এই নিচের লাইনটা আমার বদলে যাবে। এটাকে ঠিক করে লিখতে হবে। কি ঠিক করে লিখতে হবে? মাইনাস সাইনটা শুধু একটু দেখি, এটাকে একটু ভুল হয়ে গেলে মুশকিল হবে, দেখা যাক ঠিক করে লিখে নিই। তাহলে এইটা দাঁড়াচ্ছে মাইনাস x2 প্লাস প্লাস x ইকুয়াল টু হ্যাঁ t2 মাইনাস t। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, x2 টাকে ওই ডান দিকে নিয়ে গেলাম, তাহলে আর প্লাস টি। হ্যাঁ, তাহলে এখানে হবে x প্লাস ct হ্যাঁ ইকুয়াল সিটি। টু x2 প্লাস tt2। এই হ্যাঁ আচ্ছা, এবার এখান থেকে আবার ক্যারিকেচার করে তোমরা x এবং t কে দেখো x1 t1 আর x2 t2 টার্মে লিখে ফেলতে পারো। আচ্ছা দাঁড়াও একটু দেখে নিই, একটু বোধহয় কিছু ভুল করছি কিনা, দাঁড়াও এক সেকেন্ড। এই x মাইনাস সিটি, আচ্ছা দরকার নেই, আমার এরকমই থাক, x মাইনাস সিটি আর x প্লাস সিটি থাক, এটা হলে বেশি ভালো হবে দেখবে। এটা থাক, এরকম থাক, ঠিক আছে। এবার দেখো প্রথম রিলেশনটা x মাইনাস সিটি, এই জিনিসটাকে লিখছি x1 আর t1, এগুলোকে তো আমরা টাউ এর ফাংশন, এই 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 দেখো টাউ এর ফাংশন হিসেবে জানি তো। x1 টা ইজ এ ফাংশন অফ টাউ, কি টাউ ওয়ান পয়েন্টের জিনিস ওটা, মাইনাস সি t1 সেটাও আগেন টাউ ওয়ান পয়েন্টের, ঠিক তো? হ্যাঁ স্যার। টাউ ওয়ানটা কত? টি মাইনাস এক্স বাই সি। টাউ ওয়ানটা হচ্ছে ক্যাপিটাল টি মাইনাস এক্স বাই সি। এক্স বাই সি। তাহলে এটাকে আমি x1 টাকে কি জানো, আমি আবার ভুলে গেলাম তাড়াতাড়ি, টি আর টি এক্স মাইনাস, এর হ্যাঁ, তাহলে এটাকে টি মাইনাস এক্স বাই সি করে লিখতে পারবো। এটা ফাংশন, এটা মাল্টিপ্লিকেশন নয়, খেয়াল রাখো। x1 এজ এ ফাংশন অফ টাউ ওয়ান, সেটাকে আমি x1 এজ এ ফাংশন অফ ক্যাপিটাল টি মাইনাস এক্স বাই সি লিখতে পারি। মাইনাস সি t1 আগেন এক্স মাইনাস, সরি কি জানো, টি মাইনাস টাউ মাইনাস। হ্যাঁ, এরকম ভাবে লিখতে পারবো, ঠিক আছে। হ্যাঁ স্যার। আর এক্স প্লাস সিটি, এই জিনিসটাকেও আমি দেখো এক্স প্লাস সিটি x2 আর ct2, তাই তো? আচ্ছা x2 মানে ইনফ্যাক্ট আমি দেখো এই যে 1 আর 2, এই যে 1 আর t1, এইগুলো আমার আর লেখারই দরকার নেই। আমি যে মুহূর্তে টাউ ওয়ান বলে দিচ্ছি, টাউ ওয়ানে তো x1 টা তো টাউ ওয়ানের তো জন্য তো ইউনিক। এই যে টাউ ওয়ানের করসপন্ডিং কোঅর্ডিনেট স্পেস এবং টাইমে কত, ইউনিক স্পেস টাইম কোঅর্ডিনেট x1 আর t1। টাউ ওয়ান আমি যেহেতু এই দেখো এক্স মিউ অফ টাউ যেহেতু জানি, আমি যদি টাউ ওয়ান বসিয়ে দিই, আমি অটোমেটিক্যালি এই x1 আর t1ই তো পাবো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। টাউ ওয়ান তো ইউনিকলি নোন।
তাহলে ইনফ্যাক্ট দেখো x1, ইনফ্যাক্ট এই x1টাকে আমি জাস্ট ওইটা লিখলেই আমার এই ওয়ান গুলো অ্যাকচুয়ালি লেখাটা ফালতু কনফিউশন বাড়াবে। আমি এইটা লিখতে পারি, দাঁড়াও ইনফ্যাক্ট ঠিক করে লিখি। আমি লিখবো x1টা কি, x1 হচ্ছে আসলে x at tau 1 মাইনাস c, t1টা কি, সেটা হচ্ছে t at tau 1। এইটা সেখান থেকে আমি যদি ভেঙে লিখি তাহলে x as a function of x মাইনাস, ধরো আমি আবার সেই ভুল করছি, t মাইনাস x বাই c ইন্টু c t কি ক্যাপিটাল T মাইনাস x বাই c, এইটা হবে। সিমিলারলি এই নিচের রিলেশনটাতে x2 প্লাস ct2, x2 মানে কি x at tau 2 প্লাস c t2 মানে t at tau 2, এটা হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে কি হলো, আমাদের দেখো রিলেশন বেরিয়ে গেছে। আমরা x আর t এই দুটো ভেরিয়েবলকে জানতে চাইছি, এই দুটো ভেরিয়েবলকে কম্বাইন করে আমরা দুটো রিলেশন লিখেছি। আসলে চাইছি x কত, x টাকে আমরা চাইছিলাম কি অ্যাজ এ ফাংশন অফ xt লিখতে, আর t টাকে চাইছিলাম অ্যাজ এ ফাংশন অফ xt লিখতে। সেটারই ইকুইভ্যালেন্ট জিনিস হচ্ছে x মাইনাস ct আর x প্লাস ct কে লেখা অ্যাজ এ ফাংশন অফ xt, এটাকে অ্যাজ এ ফাংশন অফ সাম f1 আর এখানে f2 এরকম ভাবে হবে, তাই না? বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার। ইনফ্যাক্ট এটাকে আমার লেখার দরকার নেই। এই জিনিসটা ইজ সেম অ্যাজ ওপরের যে জিনিসটা। তার মানে দেখো আমরা এই ট্রান্সফরমেশন রিলেশন কি দিল আমাকে, এক্স, তোমরা চাইলে এখান থেকে কম্বাইন করে এক্স আর সি টি কে আলাদা করতে পারো, শুধু শুধু বেশি কমপ্লিকেট হবে, সেটা আমরা লরেন্স ট্রান্সফরমেশনে যাওয়ার সময় করবো, এক্ষুনি দরকার নেই। আপাতত এই স্ট্রাকচারে রাখলেই আমাদের দেখতে বেশি সুবিধা হচ্ছে। দেখো এক্স প্লাস সিটি ভেরিয়েবলটাকে এবং এক্স মাইনাস সিটি, মানে সরি উল্টো বললো, এক্স মাইনাস সিটি আর এক্স প্লাস সিটি দুটোকেই দেখো আমরা এই টাউ আর ক্যাপিটাল টি আর ক্যাপিটাল এক্স এর ফাংশন হিসেবে লিখতে পেরে গেছি, প্রোভাইডেড আমরা যদি জানি যে এক্স, এটা কখন জানবো, যখন আমি এইটা জানি যে এক্স মিউটা টাউ এর কিরকম ফাংশন, এই ফাংশনাল ফর্মটা জানতে হবে অবশ্য, তাই না? কারণ না হলে, কারণ এগুলো তো ফাংশনাল রিলেশন, এগুলো তো গুণ নয়। এই ফাংশনাল রিলেশনের টাউ মাইনাস এক্স বাই সি ব্যাপারটা কিভাবে এক্স এর ফাংশনে বসাবো, সেটা তো যে ফাংশনাল ফর্মটার উপর ডিপেন্ড করবে। ধরো এক্স মিউর মধ্যে এক্স জিরোটা ধরো বলা আছে যে সাম এ সাইন ওমেগা টাউ, এই সাইন ওমেগা টাউ এটা জানা থাকবে তবে না তুমি বসাতে পারবে। তুমি তাহলে কি করবে, তুমি বলবে এ সাইন ওমেগা ক্যাপিটাল টি মাইনাস এক্স বাই সি, এরকম কিছু একটা বসাচ্ছ। তাহলে এই ফাংশনাল ফর্মটা যদি জানা থাকে, এই যে এবার এই ফাংশনাল ফর্মটা জানা থাকার মানেটা কি, যে আমরা ট্রাজেক্টরিটাকে তো চিনি, তার মানে তো এই ফাংশনটা তো চিনি, এটা কিরকম ফাংশন জানি তো। এই যে জিনিসগুলো, এগুলো কিরম কিরম ফাংশন জানা আছে তো আমার আসলে, মানে আমাদের এখানে বলার স্পেসিফাই করা নেই, কিন্তু এক্ষুনি আমরা দেখবে একটা স্পেসিফিক কেসের জন্য করব, হুইচ উইল গিভ আস লরেন্স ট্রান্সফরমেশন। ধরো আমি এরকম বললাম, ধরো যদি বলো স্পেসিফাই করতে যে এক্স, ধরো আমার দুটোই কোঅর্ডিনেট আছে, মিউ ইকুয়াল টু 0 মানে হচ্ছে টাইম, আর মিউ ইকুয়াল টু ধরো 1 হচ্ছে পজিশন, ধরো একটাই ওয়ান ডিমেনশন আছে, ধরো শুধু এক্স বলে বলছি, ছোট হাতের এক্স। আচ্ছা তাহলে আমরা কি কি পাচ্ছি, একটা হচ্ছে এক্স জিরো টাউ, কিরম ফাংশন, ধরো আমি সেটাকে এক্স জিরো মানে টাইমটাকে, ইনফ্যাক্ট আমি এক্স জিরো না লিখে এক্স জিরো মানে তো টি, আমি এভাবে বলি এক্স জিরো মানে হচ্ছে সিটি বা টি যাই বলো, এইটা হচ্ছে এটা, এটাকে ধরো আমরা একটা স্পেসিফিক নাম দিলাম, এটাকে বললাম এফ জিরো টাউ, কারণ কি ওই জিরো দিয়ে টাইম ব্যাপারটা বোঝাচ্ছি আর কি, সাম ফাংশন, ফাংশনাল ফর্মটা এখনো মেনশন করিনি, একটা স্পেসিফাই করে দিলাম। আর এক্স ওয়ান অফ টাউ যেটা, সেটা হচ্ছে ইনফ্যাক্ট এটাকে সিটি লেখাই ভালো, কারণ সি তো এক্সপ্লিসিট রাখছি, সিটি করেই থাক, আচ্ছা না হলে অসুবিধা হবে। এক্স জিরো মানে সিটি, আর এক্স ওয়ান মানে কি, এক্স ওয়ান মানে হচ্ছে এক্স অফ টাউ যেটা, সেটাকে ধরো এফ ওয়ান অফ টাউ বললাম। খেয়াল করো এই ওয়ান বলতে আমরা ওই পজিশন স্পেস এক্স এইভাবে রেফার করছি আর কি, যেমন এখানে টি বলতে এফ জিরো বললাম, ঠিক আছে? তাহলে এফ জিরো আর এফ ওয়ান জানা আছে মানে কি, আহা কি বিরক্ত করে, ঠিক আছে? তার মানে আমার এফ জিরো আর এফ ওয়ান এই ফাংশনের চেহারাগুলো জানা থাকা মানেই হচ্ছে আমি ট্রাজেক্টরিটা জানি। তাহলে আমরা এই রিলেশনটা পেয়ে গেছি ওপরের। ইনফ্যাক্ট এটাকেই তোমরা যদি এভাবে লিখতে চাই, তাহলে এক্স মাইনাস সিটি সেটা কিরকম বেরোলো, ওপরের রিলেশনটা দেখো, এটা হচ্ছে এক্স টি মাইনাস ক্যাপিটাল এক্স বাই সি। এক্স বলতে আমরা কিরকম ফাংশনাল ফর্ম বলেছি, এফ ওয়ান লিখেছি, তাহলে এফ ওয়ান ভিতরে টি মাইনাস এক্স বাই সি, আর তারপরে সিটি মাইনাস দিয়ে সিটি এটা আছে,
এই সিটি মানে কি, ওই যে x0 যেটা, তাই তো? তার মানে ওটাকে আমরা বলবো হচ্ছে, আহা কোথায় গেল, এই যে x0 মানে f0 করে বলছি। এভাবে ভাবতে, এভাবে লিখতে পারো, তাতে একটু ছোট দেখাবে আর কি ব্যাপারটা। এটা কি হবে, এক্স প্লাস সিটিটা ওপরে যেটা লেখা আছে, আগেন f0 t2 দিয়ে, সরি এখানে কি আছে, প্রথমে এক্স, তার মানে f1, তারপরে t প্লাস এক্স বাই সি মাইনাস, নাকি এখানে প্লাস বোধ হয়, f0 t প্লাস এক্স বাই সি। এইটাই তো আমার টোটাল ট্রান্সফরমেশন রিলেশনটা। ফাংশনাল ফর্ম f0 আর f1 বসিয়ে দিলে আমি স্পেসিফিক টাইপ অফ কানেকশন গুলো পাবো। স্যার আমাদের মেন উদ্দেশ্যটা কি এখানটা এই ক্যালকুলেশনটা? মেন যা উদ্দেশ্য সেটা আমার হয়ে গেছে বার করা। মেন উদ্দেশ্য ছিল যে আমি একটা যে ইনার্শিয়াল থেকে নন ইনার্শিয়ালে যে মানে হ্যাঁ constant। একটা দেখো এই দিকে, এই যদি দেখো ভালো করে বোঝো, f1 আর f0 এই ফাংশনাল ফর্ম গুলো যদি জানি, তাহলে আমি সেখানে ফাংশনাল ফর্মের মধ্যে এক্স আর ক্যাপিটাল টি সাবস্টিটিউট করে দিতে পারি। তো তাহলে কি হবে, ডান দিকে কি আছে, ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল টি দিয়ে কিছু একটা আছে, আর বাদিকে স্মল এক্স স্মল টি আছে। এটা একটা রিলেশন। আবার পরেরটাও তাই, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি দিয়ে ডান দিকে কিছু একটা আছে, আর বাঁদিকে স্মল এক্স স্মল টি আছে। তাহলে দুটো ইকুয়েশন ইনভলভিং দুটো সেট অফ ভেরিয়েবলস, একটা হচ্ছে এক্স টি আর একদিকে হচ্ছে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি, এদের কানেক্ট করে দুটো কোঅর্ডিনেট রিলেশন পেয়ে গেছি। তার মানে আমি এফেক্টিভলি এইটা আর এইটা পেয়ে গেছি। এটাই তো চাইছিলাম। হ্যাঁ স্যার, S1 S0 ভাইসি ভার্সা, উল্টোটাও বলতে পারো। এবার এইটা কেন তোমরা বলতে পারো, কেন আপনি স্পেসিফাই করে ফর্মটা লিখছেন না? কারণ হচ্ছে আমি আরবিট্রারি অবজারভারের ট্র্যাজেক্টরিটা জানি, মানে টেকনিক্যালি স্পিকিং আমি f0 আর f1 জানি, কিন্তু যে মুহূর্তে আমি f0 f1 এ একটা ফাংশন বসিয়ে দেবো, তখন তো ওটা আরবিট্রারি, ওটা কোনো একটা পার্টিকুলার টাইপ অফ পাথে যাচ্ছে এরকমটা। এবার সেটা ভেরিড পাথের জন্য ভেরিড ভ্যালু হতে পারে, সেগুলো বসাতে হবে। তার মধ্যে একটা সহজ এক্সাম্পল যেটা আমরা করবো সেটা হচ্ছে যদি এটা ইনার্শিয়ালি হয়, মানে s1 যদি আরবিট্রারিলি মুভিং না হয় ইনার্শিয়াল ফ্রেম হয়, তাহলে কি হয় সেটা দেখবো লরেন্স ট্রান্সফরমেশন আসে কিনা, কারণ সেটাই তোমাদের ক্রস চেক। লরেন্স ট্রান্সফরমেশন তোমরা একভাবে চেনো, এইটাও একটা ডেরিভেশন হতে পারে লরেন্স ট্রান্সফরমেশন, যে আমি আরবিট্রারির জন্য বার করলাম, করে আরবিট্রারি অবজারভারের f0 আর f1 ফাংশনটা কি হবে সেটা আমি ধরে নিলাম যে অবজারভারটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে, তার জন্য ফাংশনটা কিভাবে লিখি তাহলেই এসে যাবে, দেখা যাক আসে কিনা। স্যার এখানে F1 আর F0 এর ফর্মটা কিরকম হবে স্যার? সেটা তো আমরা জানি না, সেটাই তো বলছি, একটা লোক আরবিট্রারিলি চলছে, তার ফর্মটা কিরকম হবে এটা তো যতক্ষণ বলছো আরবিট্রারি ততক্ষণ তো ফর্মটা দেওয়া নেই। ফর্মটা যখন দিয়ে দেবে, ধরো ট্র্যাজেক্টরিটা এরকম, তার জন্য একটা কোনো f0 আর f1 হবে। এবার ধরো এরকম না গিয়ে ফর্মটা একটু এরকম হলো, এখানে আমি বাজে দেখালাম, তাহলে তোমার স্পেস টাইম ডায়াগ্রামে তোমার লাইট কোণের বাইরে চলে যাওয়া আমার হচ্ছে, বাট সেটাকে আপাতত ইগনোর করো। এটার জন্য কোনো একটা অন্য, ধরো g0 আর g1 হবে। ফাংশনাল ফর্ম গুলো ডিপেন্ডিং অন ট্র্যাজেক্টরিটা কিরকম তার উপর ডিপেন্ড করে একটু একটু আলাদা হবে, ঠিক আছে? স্যার এগুলো কি স্যার সাইন কজ এর ফাংশন, এই টাইপের কিছু হবে না, কনস্ট্যান্ট এ গোছে বাবা, যা যা আমি জানি না কি হবে, যা খুশি হতে পারে, এনি মানে ম্যাথমেটিক্যালি ওয়েল ডিফাইন্ড ফাংশন হবে। ফাংশনাল ফর্ম যা এক্সপোনেনশিয়াল সামথিং হতে পারে, হাইপারবোলিক সামথিং হতে পারে, সাইন কস তো হতে পারে বটেই। এবার একেবারে সাইন কস হবে না, কারণ তাহলে তোমার জিনিসটা এরম এরম হয়ে যায়, তোমার এমন হতে হবে যাতে ওটা লাইট কোণের বাইরে না যায়, যে জন্য তো আমার আঁকতেও অসুবিধা হচ্ছে। দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা স্পেস টাইম ডায়াগ্রামে দেখবে সবসময় আমি ট্র্যাজেক্টরিটা একটু ওপর দিকে ঘেঁষে আঁকছি, আমি কখনো এরম আঁকি না, কারণ তাহলে দেখো লাইট কোণের বাইরে চলে যায়, একটা মেটেরিয়াল বডি তো লাইট কোণের বাইরে যেতে পারবে না। তাহলে সবসময় তোমার খেয়াল রাখতে হবে ট্র্যাজেক্টরিটা যেন এমন হয় যাতে প্রত্যেক পয়েন্টের লোকালি যে লাইট কোণ তার সঙ্গে ওটা সাযুজ্য থাকে, সাযুজ্য বলে তোমার তার সঙ্গে যেন কনসিস্টেন্সি থাকে। স্যার এই জায়গাটা আরেকবার বলবেন একটু, মানে আমি বলছি এটা একটা অন্য কথা, কথাটা হচ্ছে দেখো স্পেস টাইম ট্র্যাজেক্টরিটা আরবিট্রারি হলেও সেটা আমি এরকম আঁকতে পারি না। কেন? ট্যানজেন্টটা 45 ডিগ্রির মধ্যে থাকতে হবে। হ্যাঁ, সব প্রত্যেক পয়েন্টে ট্যানজেন্টটা 45 ডিগ্রির ভিতরে, যেটা এইখানে গিয়ে বাইরে চলে গেছে, সেটা একটা মেটেরিয়াল বডির পক্ষে সম্ভব না। সো দিস ইজ নট এ ভ্যালিড ট্র্যাজেক্টরি। তার ফলে দেখবে তুমি কোনো বইতে বা কোনো জায়গাতেই আসলে কি হচ্ছে ব্যাপারটা একটু বোঝো, যে এই যে আমরা যখন স্পেস টাইম ডায়াগ্রাম করি না, দেখো টাইমটা সিটি দিয়ে গুণ হয়, সি দিয়ে গুণ হয়, স্পেসটা তো গুণ হয় না। তার ফলে টাইমের সঙ্গে একটা বিশাল মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর আছে, তার ফলে স্পেসে অনেকটা মুভ করছে, সেটাকে তুমি এখানে খুব বেশি এরম ভাবে দেখাতে পারবে না, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? তার ফলে স্পেসের দিকে মুভমেন্টটাকে সবসময় কিন্তু একটা ছোট ছোট মনে হয়, এটা স্পেস টাইম ডায়াগ্রাম হাতে করে খটাস করে আঁকার একটা প্রবলেম।
ঠিক আছে, তারপরে সবসময় ট্র্যাক খেয়াল রাখতে হয় আমি এরকম টাইপের একটা কিছু আঁকবো, তার ফলে তোমার এই দেখো স্পেসে বিভিন্ন জায়গায় আছে, এখানে কি আবার ডিরেকশন চেঞ্জ করে উল্টো দিকে ফিরছে, এরকম টাইপের কাণ্ড হচ্ছে, আমি একটু এরকম একটা দেখাতে পারি। এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্ট, এটার মাঝখানে ডিস্টেন্সটা হয়তো এখান থেকে শুরু করে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি অব্দি। দেখো আমি তো ছবিটা আঁকছি, আমি তো আর কোনো হিসাব করে ছবিটা আঁকছি না, ফলে আমি একটা রাফ এস্টিমেটে লাইট কোণের ভিতরে থাকবে এটা মাথায় রেখে ড্র করছি আর কি। ঠিক আছে, এবার এরকম একটা ট্রাজেক্টরি তুমি দেখো, ফাংশনাল ফর্মটা যদি আমি ইভেন নাও জানি, ধরো আমার একটা ওয়েল ডিফাইন্ড, ধরো একটা ম্যাথমেটিক্যাল ফর্ম নেই আমার, এটা আগের দিনও বলেছিলাম যে আমাকে একটা চার্ট দেওয়া আছে, চার্টটাতে এদিকে টাউ এবং তার জন্য করসপন্ডিং স্মল এক্স এবং স্মল টি, আমাকে জাস্ট টেবিলটা দেওয়া আছে, দিস ইজ অলসো আ ফাংশন। আমি এখানেও তো প্রত্যেক টাউয়ের জন্য বসিয়ে নিতে পারি, তাতেও আই উইল নো। আমরা ইউজুয়ালি ফাংশন বলতে যেরকম একটা ম্যাথমেটিক্যাল ক্লোজ ফর্মে ধরো সাইন সামথিং কস সামথিং সাইন হাইপারবোলিক কস হাইপারবোলিক লগারিদমিক এরকম চিনি, কিন্তু তাছাড়াও ট্যাবুলার ফর্মে লিখলেও তো সেটা একটা ফাংশন। তোমরা তো এই যে কম্পিউটারের ক্লাসে তোমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রাল ফিন্টিগ্রাল করো না, কি গো, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিউমেরিক্যাল করো, তার মেন কারণটা কি, যে অ্যানালিটিক্যালি করা যাচ্ছে না, যে কোনো ডিপেন্ডেন্স কে অ্যানালিটিক্যালি একটা তোমার চেনা কতগুলো ফাংশনের ম্যাথমেটিক্যাল ক্লোজ ফর্ম ফাংশনের টার্মসে লেখা যাবেই এমন তো কোনো কথা নেই, তা তো নাও লেখা যেতে পারে, নিউমেরিক্যালি হয়তো লিখছি, নিউমেরিক্যালি লেখা মানে ইজ অ্যাজ গুড অ্যাজ ট্যাবুলার ফর্মে লেখা। এনিওয়ে, আমরা এমন একটা সহজ কেস নেব, যেই কেসে আমরা কি বলবো যে what if S1 is also an inertial frame moving with velocity v, constant v equal to constant with respect to S0, এটা যদি হয় তখন আমার ওই F0 টা কত হবে এবং F1 টা কত হবে এটা আমাদের দেখা দরকার। এবার বলো কত হবে আমার F0 মানে কি, এক্স, সরি এক্স না, সরি ভুল বললাম, X0 মানে হচ্ছে F0 মানে কি, F0 মানে সিটি, ক্যাপিটাল এক্স, আচ্ছা হ্যাঁ 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 এরকম। আর F1, আচ্ছা F0 আর F1 টা এক্স আর টি, তাই তো, আর F1 টা হচ্ছে এক্স। এবার আমরা এটা জানি যে এক্স হচ্ছে কত, ভিটি, আর টিটা টাউ দিয়ে মানে টাউ দিয়ে, সরি টাউটাকে টি এর টার্মসে জানি, কাজে তার উল্টোটাও জানি। দেখো এইটা কত, যেভাবে বলেছিলাম দেখো, মনে করে দেখো টাউটা ছিল 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার হাফ টি, এরকম তো, কনস্ট্যান্ট যেই সঙ্গে সঙ্গে আমি ডিটিটাকে টি করে দিতে পারি, ফাইনাইট করে দিতে পারি, তাহলে দিস ইজ দ্য রিলেশন কনস্ট্যান্ট ভেলোসিটি হলে ইফ ভি ইজ কনস্ট্যান্ট, নাকি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। এবার এইটাও তোমরা জানো যে এই যে ফ্যাক্টরটা, এই হলুদ রঙের ফ্যাক্টরটা, এইটাকে 1 বাই গামা বলে, তাই না? হ্যাঁ স্যার অনেক বলি। এটাই তো তোমরা যেটাকে গামা ইনভার্স বলে লেখো, লরেন্স ফ্যাক্টর, কারণ গামাটা হচ্ছে বাই ডেফিনেশন 1/1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এটা তো গামা, তাই এখানে সেটা উপরে রয়েছে, তার মানে এটা গামা ইনভার্স, তাহলে সেখান থেকে তুমি টি কে গামাটাও লিখতে পারবে, দিস ইজ নাথিং বাট F0। আর এক্সটা কত, which is F1, সেটা হচ্ছে এক্স, এক্সটা কত, এক্সটা হচ্ছে ভি ইন্টু টি, ভি ভেলোসিটিতে যাচ্ছে, টি টাইমে যাচ্ছে, সেটুকুই তো ডিস্টেন্স। হ্যাঁ, হ্যাঁ স্যার। টি ইকুয়াল টু 0 তে এক্স ইকুয়াল টু 0 তে আছে ধরে নাও, তাহলে তোমার এক্স হচ্ছে ভিটি, তাহলে ভিটিটা কত হবে, জাস্ট টি এর এই ভ্যালুটা বসিয়ে দেবো, মানে ভি গামা টি, ভি গামা টাউ, তাহলে F0 আর F1 বেরিয়ে গেল। F0 টা কিরম ফাংশন অফ টাউ, না গামা ইন্টু টাউ, আর F1 টা কিরম ফাংশন অফ টাউ, না ভি গামা ইন্টু টাউ, দিস ইজ দ্য থিং। স্যার F0টা টি করলেন কেন? F0 টি করলাম কেন, F0 তো টি, ওমা সব ভুলে গেল নাকি, F0 টা কি ছিল, আমি কাকে F0 বলছিলাম, এটাকে, এই যে ওকে স্যার।
আর x1 টাকে বলছিলাম বা x কে বলছিলাম f1, কিরকম ফাংশন সেটা বলতে। এবারে এখানে হচ্ছে সি গামা টি করা উচিত, কারণ f0টা সিটি ছিল, তাই তো? তাহলে গামা সি গামা টি। এবার এখানে তো আর সিটি নেই, এখানে জাস্ট ভিটি আছে, তাহলে তোমার এখানে তুমি জাস্ট ভি, তার মানে বেসিক্যালি কি দেখো, f0টা সি গামা টি, f1টা ভি গামা টি, সরি সি গামাটাও, এটা ভি গামাটাও, এরকম বেরোচ্ছে। ঠিক আছে, দেখো ফাংশনাল ফর্মটা সবসময় তোমার একটা সাইন টাউ হতে হবে না, জাস্ট মাল্টিপ্লিকেশন টাউ হতে পারে। ধরো ভি অফ এক্স, সেটা তো এক্স কিউব হতে পারে, সেটা সবসময় সাইন অফ এক্স হতে হবে বা কস হাইপারবোলিক হতে হবে, এরকম তো কিছু নয়। আচ্ছা, এইটা হ্যাঁ হয়ে গেছে। এবার তাহলে হ্যাঁ আমরা ওই রিলেশনটাতে বসানোর চেষ্টা করি। রিলেশনটা কিরকম ছিল এইটা, এটাকে এখান থেকে একটু তুলে আনি, বারবার লিখতে চাইছি না। আচ্ছা, এই তাহলে এবার এখানে আমাদের একটু সাবধানে সাবধানে এক্স মাইনাস টিটাকে প্রথমে লিখতে হবে। মনে রাখি যে f1 হচ্ছে ভি গামাটাও আর f0 হচ্ছে সি গামাটাও। তাহলে প্রথমটাকে ব্যবহার করি, x মাইনাস সিটি, সেটা হচ্ছে f1। f1 মানে কি? f1 মানে ভি গামাটাও। তাহলে ভি গামা টাউ এর ভ্যালু তো, টাউ এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল টি মাইনাস এক্স বাই সি, তাই তো? f1 ফাংশন অফ টাউ, সেই ফাংশন অফ টাউ এর ভ্যালু স্পেসিফিক্যালি কত? তাহলে এখানে এটা এবার মাল্টিপ্লিকেশন হিসেবে বসছে। আচ্ছা, তারপর কি আছে? তারপরে পরের অংশটা কি? পরের টুকরোটা হচ্ছে পরের এইটা, বিয়োগ গামা মাইনাস f0 মানে কি? সি গামা, টাউ এর ভ্যালু হচ্ছে টি মাইনাস এক্স বাই সি अगेन, এইটা। আর এক্স হ্যাঁ স্যার ঠিক আছে প্লাস সিটি, এটা কত? এটা হচ্ছে ভি গামা, এবার টাউ এর ভ্যালু টি প্লাস এক্স বাই সি, প্লাস f0 হচ্ছে সি গামা, টাউ এর ভ্যালু হচ্ছে টি প্লাস এক্স বাই সি। এবার তুমি এখান থেকে যদি ওই এক্স প্লাস সিটি, এক্স মাইনাস সিটি এসব হ্যানা ত্যানা যুদ্ধ করো, তুমি দেখবে লরেন্স ট্রান্সফর্মেশন আসছে কিনা দেখতে হবে। সেটার অ্যালজেব্রাটা একটু চেষ্টা করবে নিজেরা। এই কঠিন অ্যালজেব্রা গুলো আমি ভালো পারি না। স্যার এই দুটো মানে কি থেকে করলে যে ভালো হবে? লরেন্স আসছে কিনা? হ্যাঁ দেখো, আচ্ছা দেখো, তোমরা নিজেরা চেষ্টা করতে পারো। যারা নিজেরা করতে চাইছো না, তারা আমি যা করছি সেটাই দেখো। এক্স মাইনাস সিটি আছে, ডান দিকটাকে একটু ভেঙে ভেঙে লিখি। ভি গামা ক্যাপিটাল টি মাইনাস, দেখো গামা ভি বাই সি ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস সি গামাটা ক্যাপিটাল টি প্লাস সিসি কেটে গেল গামা ক্যাপিটাল এক্স। জাস্ট তেরে ভেঙে লিখলে এরকম আসছে। এবার আমি টিটাকে যদি আলাদা করতে চাই, তাহলে সি গামা আর ভি গামা, তার মানে ভি মাইনাস সি, ওকে আচ্ছা, সি মাইনাস বি করে লিখলে আশা করি সুবিধা হবে। কাজেই আমি চাইবো এটাকে মাইনাসটাকে বাইরে রাখতে। তাহলে সি যদি সি, ওকে আচ্ছা, কি লিখলে সুবিধা হয় দেখি। অ্যালজেব্রাটা কেউ যারা পারো একটু নিজে করো, আর আমিও দেখি কি করা যায় এখানে। আচ্ছা, আমি যদি গামা কমন নিই, গামা এক্সও তো কমন, তাহলে গামা এক্স কমন নিলে, গামা ইন্টু এক্স কমন নিলে 1 মাইনাস ভি বাই সি আসে। এই দুটোকে নিচ্ছি আমি, এইটা আর এইটাকে নিচ্ছি। তাহলে গামা এক্স কমন নিলাম, 1 মাইনাস কি হলো ভি বাই সি। ওকে, আরেকটা কি করব? আরেকটা মাইনাস যদি করি, আমি যদি গামা টি কমন নিই, তাহলে আসে কি? গামা টি কমন নিলে আসে মাইনাস গামা টি কমন নিয়েছি, তাহলে সি মাইনাস, নাকি এরকম কিছু একটা, হ্যাঁ স্যার ঠিক আছে হ্যাঁ এরকম কিছু একটা হচ্ছে। আচ্ছা, আর এক্স প্লাস সিটিটাকে ওরকম ভাবে কিছুটা করে নি। এক্স প্লাস সিটিটাকে হবে ওখানে ভি গামা টি, ভি গামা ক্যাপিটাল টি প্লাস গামা ভি বাই সি ক্যাপিটাল এক্স প্লাস সি গামা ক্যাপিটাল টি প্লাস গামা ক্যাপিটাল এক্স। তাহলে এটাকে যখন এইভাবে আলাদা করতে যাব, তখন আগেন গামা এক্স যদি কমন নিই, গামা ক্যাপিটাল এক্স কমন নিলাম, তাহলে 1 প্লাস ভি বাই সি হবে। এটা হচ্ছে আমি এই দুটো টার্মকে করছি। আর তারপরে প্লাস আমি এবার গামা টি কমন নেব, তাহলে সি প্লাস ভি, এই আসছে। এবার আমরা ন্যাচারালি এই দুটোকে আমরা একসাথে করে, ওই ধরো দুটোকে যদি যোগ করি, তাহলে সিটিটা কেটে যাবে, 2x হবে।
তার মানে এক্স ইকুয়াল টু হাফ ইন্টু দেখা যাক কি কি আসে, দুটোকে অ্যাড করছি, অ্যাড করা মানে সিটি সিটি কেটে গেল। আচ্ছা এবার হচ্ছে গামা 1 মাইনাস ভি বাই সি ইন্টু ক্যাপিটাল এক্স প্লাস গামা 1 প্লাস ভি বাই সি ইন্টু ক্যাপিটাল এক্স, এই দুটো টার্ম নিলাম। আচ্ছা ইনফ্যাক্ট প্লাস চিহ্ন ভিন্ন না দিয়ে একটু কালার দিয়ে বলি, আমি এই দুটো টার্মকে প্রথমে নিলাম, সেটাতে আমার এই দুটো এসছে গামা এক্স, আচ্ছা গামা এক্সটা তো কমন, দেখে তাহলে একটু ছোট করে লেখা যায়। গামা এক্সটা কমন নিলে আমার আসবে 1 মাইনাস ভি প্লাস সি আছে, তার মানে এখানে দেখো আমার এই এই মাইনাস ভি বাই সি আর প্লাস ভি বাই সিটা কেটে যাবে, তাহলে 2 গামা এক্স হলো। আচ্ছা তাহলে এটা পিস গেল টার্ম। আর একটা কি, আর একটা হচ্ছে আবার বাকি দুটোকে, বাকি এই দুটোকে নেব, 2 গামা ভিটি। এই দুটোকে নিই, কি নাম কোথায় গেল? এইটা আর এইটাকে নেবো। এটা নিয়ে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে গামাটি কমন নিলে সি প্লাস ভি মাইনাস সি প্লাস ভি নাকি, হ্যাঁ গামাটি সি প্লাস ভি মাইনাস সি প্লাস ভি। আচ্ছা তার মানে এখান থেকে সি কেটে গেল 2v। তাহলে এই হচ্ছে আমার টোটাল ব্যাপারটা। তাহলে ওই ভিতরে আমার কি কি হলো, গামা এক্স আর 2, তার মানে ভিতরে একটা জাস্ট গামা এক্স, গামা ক্যাপিটাল এক্স, হাফ তো এই 2 এর সাথে কেটে যাবে, তাই না? এই যে বাইরের হাফের সঙ্গে 2, আর তার ভিতরেও 2v, তাহলে গামাটি ভি। গামাটি ভি। আচ্ছা তাহলে দেখো গামা ইন্টু এক্স প্লাস ভিটি, গামা মানে কি, 1/2 তোমার ভি স্কয়ার প্লাস হা হা, মানে ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে ব্যালেন্স ট্রান্সফরমেশন এরকম ভাবে টিটাও করা যাবে, মানে কেন প্লাস হলো মাইনাস হলো না, সেটা জাস্ট ডিরেকশনালিটির উপর, তুমি ভিটাকে মাইনাস ভি ধরতেই পারো, কিছু এসে যায় না। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ওয়ে ইট ওয়ার্কস। তুমি খেয়াল করে দেখো আমরা যখন এক্স ইকুয়াল কেন ভিটা প্লাসে এলো, দেখো যে আমরা যখন এক্স ইকুয়াল টু ভিটি লিখেছি তার মধ্যে ওই ব্যাপারটা রয়েছে। তুমি যদি এক্স ইকুয়াল টু মাইনাস ভিটি লিখতে তাহলে ওখানে ওটাতে সাইনটা খুব সম্ভবত উল্টো আসবে। মাইনাস। ঠিক আছে, কারণ আমরা এখানে এক্স, আমরা ইউজুয়ালি এক্স মাইনাস ভিটি এভাবে ভাবি যে এখানে এটা S1 আর আমরা S0, তাহলে ওই এইখান থেকে মানে ওই এই জায়গাটাকে ভিটি বলি করে তুমি মাইনাস হতে পারো, হোয়াটএভার, এরকম একটা জিনিস আছে। তো এনিওয়ে, তাহলে তো বুঝতেই পারছো এখান থেকে তাহলে তোমরা টিটাও বার করে নিও, টিটা ন্যাচারালি বুঝতেই পারছো এটা যখন মিলে যায় ওটাও মিলবে। ঠিক আছে, কাজেই তাহলে লরেন্স ট্রান্সফরমেশন কি করে চলে এলো, আমরা আরবিট্রারি ফ্রেমে কানেক্ট করলাম, তারপর সেখান থেকে আমরা যখন স্পেসিফিক বলে দিলাম যে ফ্রেমটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটির, সেটা করলে ন্যাচারালি আমার লরেন্স ট্রান্সফরমেশন ফ্রেমটা চলে এলো নিজে নিজে। এখানে দেখো কোথাও কিন্তু আমি লরেন্স ট্রান্সফরমেশন ডেরিভেশন করছি বলে করিনি, আমি ডেরিভেশনটা করেছিলাম একটা আরবিট্রারি ফ্রেম, আমাদের তাদের কোঅর্ডিনেট সেট করা আর আমাদের যে ইনার্শিয়াল কোঅর্ডিনেট সেট করা তাদের মধ্যে কিভাবে কানেকশন হবে সেইটা, এবং করেছি কিন্তু স্পেশাল রিলেটিভিটি নিয়ম অনুযায়ী। কোথায় লরেন্স ট্রান্সফরমেশনটা কেন স্পেসিফাই হয়ে গেল এই ডেরিভেশনে সেটা তোমরা আইডেন্টিফাই করতে পারছো। হচ্ছে দেখো এই জায়গায় যেখানে আমরা এই জিনিসটা করছি, মানে আমাদের এই আরবিট্রারি ডেফিনেশন কোথায় লরেন্স ট্রান্সফরমেশন ঢুকছে, দেখো এইখানটায়। দিস ইজ ওয়্যার স্পেশাল রিলেটিভিটির মেন প্রিন্সিপালটা ঢুকে রয়েছে। দেখো এই যে এক্স মাইনাস x1 হচ্ছে লাইট যাচ্ছে সি স্পিডে টি মাইনাস টি1 টাইমে যাচ্ছে, এবং अगेन x2 মাইনাস x লাইট ওই সি স্পিডেই উল্টো দিকে যাচ্ছে। এই ব্যাপারটার মধ্যে আমরা লাইট কোণ বা লাইটের ট্র্যাজেক্টরিটাকে ঢুকিয়ে দিয়েছি, ওই থ্রুতে স্পেশাল রিলেটিভিটি দেখো ঢুকে গেছে। খেয়াল করছো বাকি পুরো যে ডেরিভেশনটা আমরা যা করলাম সেখানে কোথাও কিন্তু স্পেশাল রিলেটিভিটির খুব কিছু নেই। এক হচ্ছে দেখো এখানেও একটা আছে যে লাইট 45 ডিগ্রিতে গেছে ফেছে ইত্যাদি, কিন্তু এইটা হচ্ছে সামহাউ ইউনিক ওয়েতে ও সেট করেছে ওর ফ্রেম থেকে যা মনে হচ্ছে। এইটার মধ্যে কিন্তু ঠিক কোনো স্পেশাল রিলেটিভিটি আছে তা না, একমাত্র হ্যাঁ যে লাইটের স্পিড সি সেটা আছে, কিন্তু এটা হচ্ছে দেখো এক্স ফ্রেম মানে ক্যাপিটাল এক্স এর যে ফ্রেম মানে S1 ফ্রেম, তারাও লাইটের স্পিডকে সি দেখবে, আর দেখো আমরাও লাইটের স্পিডকে সি দেখবো। এই তথ্যটা ঢুকে আছে এই জায়গাগুলোর মধ্যে, তাহলে এইখান থেকে ঢুকে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে আরবিট্রারি যে রিলেশনটা ফাইনালি আমরা যেখানে বেরোলাম, এই যে রিলেশনটা এখানে খেয়াল করো, এই রিলেশনটা কিন্তু ওয়ান ওয়ে, এটা কিন্তু সিমেট্রিক্যাল রিলেশন নয়। মানে তুমি কিন্তু এদিকের এক্স গুলোকে, মানে নর্মালি কি হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশনে কি হয়, তুমি এই যে দাঁড়াও এক সেকেন্ড,
এই যে দেখো, এই যে তোমার স্মল এক্সটা হয়ে গেল ক্যাপিটাল এক্স প্লাস ভিটি বাই হ্যানা ত্যানা, এই যে রিলেশনটা, এটাকে তুমি উল্টে নিয়ে এরকমও লিখতে পারতাম যে ক্যাপিটাল এক্স সেটা হবে হচ্ছে স্মল এক্স, যদি এইটা প্লাস হয় তাহলে এখানে তুমি মাইনাস ভিটি 1 - v² / c², দিস ইজ ভ্যালিড, তুমি উল্টে লিখতে পারো। এটাও ঠিক, এটাও ঠিক, শুধু ভেলোসিটিটা উল্টে গেছে। লরেন্স ট্রান্সফরমেশন যেহেতু দুটো ইনার্শিয়াল ফ্রেমকে কানেক্ট করছে, তার ফলে এই ওপরের রিলেশনটা কি, এটা হচ্ছে S1 ফ্রেমের কোঅর্ডিনেট গুলো জানি, সেটা দিয়ে S0 ফ্রেমটাকে বার করছি। দেখো, S1 ফ্রেমের ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি জানি, সেটা দিয়ে অঙ্ক কষে S0 ফ্রেমের এক্স কে বার করলাম। আর এই নিচে যেটা, সেটা কি, যে আমি S0 ফ্রেমের কোঅর্ডিনেট গুলো জানি, সেটা দিয়ে কষে S1 ফ্রেমেরটাকে বার করলাম। এই যে দুটো রিলেশন, দুটোই ফাংশনাল ফর্মটা সিমেট্রিক্যাল, কারণ দুটোই ইনার্শিয়াল ফ্রেম। কিন্তু এই উপরে যেখানে ছিল, যেখান থেকে কষে বার করলাম, সেইটার মধ্যে কিন্তু সিমেট্রিটা ছিল না। এই যে রিলেশনটা, এই রিলেশনটার মধ্যে কিন্তু সিমেট্রিটা নেই। এখানে কিন্তু চাইলে তুমি খেয়াল করতে হবে, এখানে এই স্মল এক্স স্মল টি গুলো হচ্ছে ইনার্শিয়াল ফ্রেমের কোঅর্ডিনেট, আর ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি এগুলো হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেমের কোঅর্ডিনেট। তুমি কিন্তু এখানে ফাংশন গুলো উল্টে লিখতে পারবে না। মানে তুমি যদি বলো যে স্মল এক্স স্মল টির জায়গায় ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি লিখবো আর ওগুলোকে উল্টে দেবো, সেটা ইজ নট ভ্যালিড, কারণ এখানে দুটো ফ্রেমের স্ট্যাটাস আলাদা। বাঁদিকে এখানে S0 ফ্রেমের জিনিস লেখা আছে, হুইচ ইজ আ ইনার্শিয়াল ফ্রেম থিং। ডান দিকে বাজে লেখা হয়ে গেল, এইগুলো ইনার্শিয়াল ফ্রেমের জিনিস, S0 ফ্রেমের জিনিস, আর এদিকের গুলো S1 ফ্রেমের কোঅর্ডিনেটস। এই দুটো ফ্রেম, এটা কিন্তু আরবিট্রারি। আমি দেখো এটাকে অ্যাক্সিলারেটেড লিখছি না, কারণ আমি জানি না ওটা অ্যাক্সিলারেটেড কিনা। ওটা ডিসিলারেটেডও হতে পারে, ওটা সার্কুলেটিং ও হতে পারে, ওটা ব্রেক ডান্সিং ও হতে পারে, ওটা একটা ইনার্শিয়াল ফ্রেমও হতে পারে। কাজে ইট ইজ আরবিট্রারি, ইট ইজ নট নোন। সেই জন্যই F1 আর F0টা স্পেসিফাই করা নেই। যে মুহূর্তে তুমি স্পেসিফাই করে দিলে এইভাবে বলে যে দেখো এইগুলো হবে, এই যে কোথায়, এই যে এইটা যেই বলে দিলে, দ্য মোমেন্ট ইউ স্পেসিফাই দিস, তখন তুমি S1 কেও ইনার্শিয়াল বানিয়ে দিলে। যেই সেটা করলে তখন দিস উইল লিড টু লরেন্স ট্রান্সফরমেশন, এবং সেখানে ওই সিমেট্রিটা ফিরে আসবে, যে স্মল এক্স স্মল টি কে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি দিয়ে লেখা যাবে, বা দা আদার ওয়ে রাউন্ড, উল্টো করেও লেখা যাবে।